স্কেয়ার অ্যালার্ট অরিজিনালসের সমস্ত গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। তারপর দরজা খুলে বেরিয়ে এলো বাইরে। আজ পূর্ণিমা বলে চারপাশটা চাঁদের জ্যোৎস্নায় আলোকিত হয়ে আছে। সেই আলোয় তার চোখ গেল বাগানের দিকে। বেগুনি গোলাপের গাছে ফুটে থাকা সমস্ত গোলাপ ফুলগুলো জ্যোৎস্না গায়ে মেখে তাকে দেখে যেন সজোরে মাথা দোলাতে শুরু করল। ক্যাচ কোঁচ শব্দ শুনে এবার সে চোখ ঘোরালো বুড়ো অসত্য গাছের দিকে। ওই তো দোলনাটা দুলছে, বেশ জোরে জোরেই দুলছে। আর দোলনায় বসে খিলখিল শব্দে হাসতে হাসতে দোল খাচ্ছে ঋতু। তার সমস্ত শরীর জ্যোৎস্নার আলোয় মেখে আজ যেন একটু বেশি ফ্যাটফ্যাটে ফ্যাকাশে দেখাচ্ছে। মুখের চামড়া কাগজের মতো সাদা, বাতাসে খোলা চুলগুলো পিঠের উপর এসে পড়েছে। চোখের কোটর দুটোর দিকে তাকিয়ে শিউরে উঠল দীপান্বিতা। ও কি, ঋতুর চোখের মনি নেই কেন? চোখের মনির জায়গায় শুধু একজোড়া গর্ত, সেখানে জমাট কালো অন্ধকার। ঠোঁটের হাসি চওড়া হয়ে যেন কান ছুঁয়ে ফেলেছে। ঋতুর একটা হাত শক্ত করে ধরে রেখেছে দোলনার একদিকের জং ধরা শিকলটা, আর অন্য হাতের দিকে চোখ পড়তেই দীপান্বিতার বুকটা ধড়াস করে উঠল। ওই তো অন্য হাতে ঋতু শক্ত করে চেপে ধরেছে তার পুতুলটা। আজ আপনাদের জন্য রয়েছে আকাশদীপ গড়গড়ির কলমে দোল দোল দুলুনি। আজকে গল্পের শেষে আপনাদের জন্য থাকছে এই গল্প থেকে একটি প্রশ্ন, যেটি সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে ঘোষণা করব, এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নামও আজ গল্পের শেষে ঘোষণা করা হবে। শুরু হচ্ছে আজকের গল্প। বাড়িটা কি সুন্দর, তাই না শুভ? হ্যাঁ, সুন্দর তো বটেই। এর আগে এতদিন এত জায়গায় এতগুলো বাড়িতে থাকলাম, কিন্তু সত্যি বলতে এই বাড়িটার মতো মনোরম পরিবেশ না আর কোথাও পাইনি। আর তাছাড়া বেশ কম ভাড়াতেই তো পেয়ে গেলাম। আমি তো ভয়ে ভয়ে ছিলাম, একেই নতুন জায়গা, নতুন মানুষ পেয়ে বাড়িওয়ালা না আবার আকাশ ছোঁয়া দাম হাঁকিয়ে বসে। তবে বাড়ির মালিক সুখরঞ্জন তালুকদার বেশ ভালো লোকই বলতে হবে, নইলে আজকাল লোকের নতুন ভাড়াটে পেলে মাথায় কাঁঠাল ভাঙার জন্য একেবারে ওত পেতে থাকে। ভাগ্যিস তোমার এবার এখানে বদলিটা হলো। এর আগের বাড়িগুলোতে না আমার একেবারে দম আটকে আসতো। এই শুভ, এই পেছনের বাগানে কত রকমের গাছ আছে দেখেছো? কি সুন্দর ছায়া আর ঠান্ডা পরিবেশ। তা ভালোই তো, আমি যখন অফিসে থাকবো তুমি গোটা দিনটা সময় পাবে। তোমার তো বাগান করার অনেক দিনের শখ, এই বাগানে নতুন চারা এনে লাগাতে পারো। কেমন? সুখরঞ্জন বাবুর কাছ থেকেই শুনলাম যে এই কাছেই নাকি একটা নার্সারি রয়েছে। এই বাড়ির এক বাঙালি ভাড়াটে দম্পতি নাকি সেই নার্সারি থেকে এসব গাছ এনে নিজের হাতে এখানে পুঁতেছিল। এত বছরে বড় হয়ে গেছে সব। পুরনো একতলা বাড়িটার সামনে দাঁড়িয়ে ঐশানী আর ওর হাজব্যান্ড শুভব্রত নিজেদের মধ্যে কথা বলছিল। পাশেই বগলে একটা পুতুল চেপে বাড়ির বাগানের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে ওদের বছর 7 মেয়ে দীপান্বিতা। সে মায়ের আঙুল টেনে বলল, মা, ও মা, দেখো বাগানে একটা গোলাপ ফুলের গাছ আছে, দেখেছ? কি সুন্দর না? এরকম রঙের যে গোলাপও হয় তা তো কোনোদিন দেখিনি। কই, আগের বাড়িতে তো ছিল না। ঐশানী মেয়ের মাথার চুল ঘেঁটে দিয়ে হেসে বলল, হ্যাঁ সোনাই, ওটা বেগুনি গোলাপির গাছ। আর পাপড়িতে যে ডোরা কাটা দাগগুলো আছে
বলো তো ওটা কি রং? কি রং মা? ওটাকে বলে ফিরোজা রং, ইংরেজিতে বলে টার্কোয়েজ কালার। কি মনে থাকবে তো? হ্যাঁ মা, বেগুনি গোলাপ, টার্কোয়েজ কালারের ডোরা কাটা, বাংলায় বলে ফিরোজা রং। আমি একটা ফুল নেব মা, ওই বিনির কানে গুজবো। কি মিষ্টি দেখতে লাগবে না ওকে? ঠিক আছে, নাও, কিন্তু একটাই কিন্তু ফুল নেবে। ফুল যতক্ষণ গাছে ফুটে থাকে ততক্ষণই দেখতে বেশি ভালো লাগে। ওটাই ফুল গাছের বিউটি, বুঝলে সোনাই? ছোট্ট দীপান্বিতা মাথা নাড়িয়ে হাসতে হাসতে ছুটে গেল বাড়িটার পেছনে বাগানের দিকে। তারপর গাছে ফুটে থাকা বেগুনি গোলাপটা ছিঁড়তে যেতেই হঠাৎ আঙুলে কাঁটার খোঁচা খেয়ে মুখে একটা যন্ত্রণার শব্দ করে উঠল। দীপান্বিতার মনে হলো ফুলটা টেনে ছেঁড়ার সময় গাছটা যেন একবার ব্যথায় কুঁকিয়ে উঠল। প্রথমে চমকে উঠেছিল সে। বইতে পড়েছে আচার্য জগদীশচন্দ্র বোস নামের এক বাঙালি বৈজ্ঞানিক প্রমাণ করেছিলেন গাছেদেরও প্রাণ আছে, কিন্তু গাছ থেকে ফুল ছিঁড়লে যে গাছেরা ব্যথা পেয়ে কুঁকিয়ে ওঠে সেটা আজও প্রথম জানল। দীপান্বিতা দেখল বেগুনি গোলাপটা ওর হাতে চলে এসেছে ঠিকই, কিন্তু আঙুল থেকে এক ফোঁটা লাল রক্ত টপ করে ঝরে পড়ল ফুলটার ঠিক মধ্যিখানে। আর কি আশ্চর্য, সঙ্গে সঙ্গেই সেটা যেন শুকিয়ে গেল। দীপান্বিতার মনে হলো তার ওই এক ফোঁটা রক্ত যেন নিমেষের মধ্যে চুষে টেনে নিল হাতে ধরা গোলাপের ফিরোজা রঙের ডোরা কাটা বেগুনি পাপড়িটা। তার শরীরটা হঠাৎ ছমছম করে উঠল। আর ঠিক তখনই তার মনে হলো কেউ যেন নির্নিমেষ চোখে তাকে এক টানা পর্যবেক্ষণ করে চলেছে, অথচ চারপাশে ঘাড় ঘুরিয়ে কাউকেই দেখতে পেল না সে। মনের ভুল ভেবে ব্যাপারটায় আর পাত্তা দিল না দীপান্বিতা। এইটুকু বয়সেই সে বেশ সাহসী। মায়ের সংগ্রহের হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক সমগ্রটা সে রাতের বেলায় পড়ে শেষ করেছে। খুশি খুশি মনে দীপান্বিতা ফুলটা গুজে দিল তার প্রিয় সঙ্গী বিনি নামের মেয়ে পুতুলটার কানের ওপর। সত্যি ফুলটা কানে পড়ার পর বিনিকে বড্ড মিষ্টি দেখাচ্ছে। দীপান্বিতার ঠোঁটে চওড়া হয়ে উঠল হাসির রেখা। সে মনের আনন্দে একটা গানের সুর গুনগুন করতে করতে ছুটে এলো বাড়িটার সামনের দিকে। দেখল তার মা আর বাপি এখন দাঁড়িয়ে আছে বাড়ির উঠোনে যে বিরাট কুয়োটা আছে সেটার সামনে। শুভব্রত আঙুল দেখিয়ে বলল, দেখেছ ঐশী, কুয়োটা কিন্তু বেশ ডিপ, অনেক পুরনো। জানি না আদৌ জল আছে কিনা। ঐশানীও ঝুঁকে পড়ে কুয়োটা দেখতে দেখতে বলল, ঠিকই বলেছ, তলার দিকটা একদম জমাট অন্ধকার, কিছু তো দেখাও যাচ্ছে না। যাই হোক, পরে বালতি ফেলে দেখবো ওখানে জল আছে কিনা। এমন সময় দীপান্বিতা পেছন থেকে ডাকল, মা, বাপি, দেখো দেখো, কানে ফুল গুজে বিনিকে কি সুন্দর লাগছে। সুন্দরের ভালো ইংরেজি কি গো? সুন্দরের তো অনেক ইংরেজি হয় মা, কিন্তু মানুষের সৌন্দর্য বোঝাতে বিউটিফুল আর গর্জিয়াস এই দুটো শব্দই সব থেকে বেশি ব্যবহার করি আমরা। কেমন, মনে থাকবে? হ্যাঁ বাপি। যাও শোনাই, নতুন বাড়িতে তোমার নতুন ঘরটা একবার দেখে এসো তো। সব গোছগাছ শুরু করতে হবে তো। সত্যি মা, এই বাড়িটাতে আমার জন্য নতুন ঘর আছে? কই আগের বাড়িতে তো ছিল না। আছে তো, মোট 2টো বেডরুম আছে আর মাঝে ডাইনিং, সিঁড়ির পাশেই বাথরুম, পেছন ঘরে রান্নাঘর। তোমার বাপি তো অফিসেই থাকে রাতে বেশি, মাঝে মধ্যে রাত্রেবেলা ফেরে। আমি আর বাপি থাকবো পেছন দিকের ঘরে আর তুমি সামনেরটাতে। কেমন, তোমার একা একা থাকতে ভয় করবে না তো? কিসের ভয়? আমাদের সোনাই তো খুব সাহসী, ও তো এখন বড় হয়ে গেছে, কি তাই না সোনাই? পারবে তো একা একা থাকতে? খুব পারবো বাপি। আমি তাহলে এখন যাই, ভেতরে গিয়ে বিনিকে নতুন ঘর দেখিয়ে নিয়ে আসি। শুভব্রত মাথা নেড়ে সম্মতি জানাতেই কানে বেগুনি গোলাপ গোঁজা বিনিকে বগল দাবা করে দীপান্বিতা হাসি হাসি মুখে ছুটে গেল ওর নতুন ঘরের দিকে।
এই বাড়িটা সোনাইয়েরও খুব পছন্দ হয়েছে, বুঝলে শুভ? তা তো দেখতেই পাচ্ছি। তবে ঐশী, একটা কথা বলে দিই, এই কুয়োটার ধারে কাছেও যেন মেয়েটাকে আসতে দিও না। আমি তো থাকি না, কখন অসাবধানে পড়ে ঠরে যাবে, তখন আমার বিপদ বাড়বে। এই না না শুভ, তুমি কিছু ভেবো না, আমি ওকে সবসময় চোখে চোখেই রাখবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা চলো, বাড়ির দক্ষিণ দিকটা একবার দেখে আসি। ওদিকে নাকি একটা মস্ত বড় কাঁঠাল গাছ আছে। সুখরঞ্জনবাবু বলছিলেন বেশ বড় সাইজের কাঁঠাল হয় নাকি। কথা বলতে বলতে দুজনে হেঁটে এগিয়ে গেল বাড়ির দক্ষিণে ঝাঁকড়া কাঁঠাল গাছটার দিকে। ঐশানীরা নতুন বাড়িতে এসেছে আজ প্রায় 1 মাস হতে চলল। এখানে বেশ সুখেই আছে মামে। শুভব্রতর বদলির চাকরি, বদলির কারণে মাঝে মধ্যেই ওদের পুরনো বাসা ছেড়ে নতুন কোনো বাসায় গিয়ে উঠতে হয়। বিয়ের পর এই বাড়িটা নিয়ে 3 বার বাসা বদল করলো ওরা। কিন্তু এই বাড়িটা আগের অন্য দুটো বাড়ির থেকে বেশ আলাদা। বাড়ির মালিক সুখরঞ্জন তালুকদার থাকেন কলকাতায়। বাড়িটা তিনি ভাড়ায় খাটান। খুব একটা দরকার ছাড়া তিনি পুইডাঙায় পা রাখেন না। এই গোটা বাড়িটা তাই ভাড়াটেরা যেমন খুশি ব্যবহার করতে পারে। ভদ্রলোকের সাথে আগাম 6 মাসের ভাড়ার চুক্তি করে শুভব্রত আগে ভাগেই সব ঠিক করে রেখেছে। সবচেয়ে ভালো ব্যাপার হলো বাড়ির পেছন দিকের বড় বাগানটা। বড় বড় গাছেরা ডালপাতা মেলে এমনভাবে বাড়িটাকে আগলে রেখেছে যে দিনের বেলাতে চড়া পশ্চিমের রোদ খুব বেশি কষ্ট দেয় না। আবার সন্ধ্যের পর সেই বাগানের দিক থেকে এত মনোরম হাওয়া বয়ে আসে যে প্রাণটা একদম জুড়িয়ে যায়। শুভব্রত মাসের বেশিরভাগ সময়টাই রাতে অফিসেই কাটায়। সপ্তাহে 3-4 দিনের ছুটি পেলে সে মাঝে মাঝে স্ত্রী কন্যার সাথে এসে সময় কাটিয়ে যায়। বাড়িটার থেকে অফিসের দূরত্ব বেশ অনেকটাই। আর পুঁইডাঙ্গার মতো অজ গ্রামে দিনে 3 বার 2টো বাস ছাড়া খুব বেশি যানবাহন পাওয়া যায় না। শুভব্রতর অফিস গ্রামের থেকে দূরে, মূল শহরতলিতে। তাই ইচ্ছে থাকলেও সে অফিসে ছুটি নিয়ে সবসময় বাড়িতে ফিরতে পারে না। এই 1 মাসে মাত্র 2 বার সে বাড়ি ফিরেছে। শেষবার ফিরে দেখেছে কাছের নার্সারি থেকে রং বেরঙের বেশ কিছু ফুল গাছের চারা এনে ঐশানী বাগানে পুঁতে অত্যন্ত যত্নে তাদের লালন পালন করছে। দীপান্বিতা আগের বাড়িতে থাকার সময় কাছেরই একটা স্কুলে পড়তো। এখানে চলে আসার পর এখনো অবশ্য সে নতুন স্কুলে ভর্তি হয়নি। তাই এখানে দীপান্বিতার কোনো বন্ধু নেই। সারাদিন সে বাগান ঘুরে ঘুরে বিনির সাথেই না জানি কত ধরনের খেলা খেলে। শেষ যেদিন তার বাপি এসেছিল সেদিন আড়াল থেকে মা আর বাপির কথোপকথন আড়ি পেতে শুনেছে সে। বাপি বলছিল তার বদলির চাকরির কারণে বারবার স্কুল বদলালে নাকি দীপান্বিতার পড়াশোনায় ক্ষতি হতে পারে। তাই বাপি এবার সিদ্ধান্ত নিয়েছে তাকে কার্শিয়াংয়ের ডাউহিল স্কুলে ভর্তি করবে। মা যদিও একটু আপত্তি করছিল প্রথমে, কারণ সেখানে গেলে দীপান্বিতাকে স্কুলেরই ডরমিটরিতে থাকতে হবে। তখন সেও বাপির মতো ঘন ঘন বাড়িতে এসে মায়ের সাথে দেখা করতে পারবে না, কেবল স্কুলের ছুটি ছাড়া। সেই আলোচনা শুনে দীপান্বিতার মনটা একটু খারাপ হয়ে গেছিল। কিন্তু মা যে শেষ পর্যন্ত বাপির মতামতকেই সমর্থন করবে সেটা সে খুব ভালো করেই জানে। দীপান্বিতার মন ভালো ছিল না। মা এখন রান্না করে। সে চুপচাপ বাগানে এসে বেগুনি গোলাপ গাছের থেকে একটা গোলাপ ফুল ছিঁড়ে কানে গুঁজল। সে খেয়াল করেছে যখনই ফুল ছেঁড়া হয় গাছটা যেন কেমন অদ্ভুত শব্দে কুঁকিয়ে ওঠে। মাকেও কথাটা বলেছে দীপান্বিতা, কিন্তু ঐশানী সে কথা মেয়ের উর্বর মস্তিষ্কের কল্পনা বলে হেসে উড়িয়ে দিয়েছে। দীপান্বিতা তাই আজকাল অদ্ভুত কিছু ঘটলে মাকে আর জানায় না। কানে গোঁজা বেগুনি গোলাপটা নিয়ে বিনিকে বগলদাবা করে দীপান্বিতা আনমনে কোটি কোটি পায়ে বুড়ো অশ্বত্থ গাছটার কাছে এসে দাঁড়ালো। গাছটা বাগানের ঠিক মধ্যিখানে। এইখানে একটা দোলনা আছে, পুরনো দোলনা। তার ঘরের জানলা থেকে তাকালে এটা চোখে পড়ে।
একটা বুড়ো অশ্বত্থ গাছের ডাল থেকে জং ধরা শিকলে বাঁধা একটা ঘুনে খাওয়া শ্যাওলা জমা চওড়া কাঠের পাটাতন ঝুলছে। মনে হয় এখানে আগে যারা থাকতো, মানে যারা এই বাগানটা তৈরি করেছিল, তাদের কোনো দীপান্বিতার বয়সী বাচ্চা ছিল। সে নিশ্চয়ই এই দোলনায় চেপে দুলত। অনেকদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার জন্য সেটা বড্ড নোংরা। তার মা দীপান্বিতাকে তাই ওটাতে বসতে বারণ করেছে। কে জানে কোথায় পিঁপড়ে বা শুঁয়োপোকা ঘাপটি মেরে আছে। কিন্তু আজ দীপান্বিতা দোলনাটার কাছে এসে দাঁড়াতেই মনে হলো দোলনাটা যেন হাতছানি দিয়ে তাকে কাছে ডাকছে। দীপান্বিতা গাছের নিচে পড়ে থাকা পাতার স্তূপ থেকে কয়েকটা বড় বড় অশ্বত্থ পাতা কুড়িয়ে দোলনার কাঠের পাটাতনের উপরটা ভালো করে পরিষ্কার করে সেটায় উঠে বসল। পুরনো কাঠের পাটাতন তার শরীরের ভার সহ্য করতে না পেরে মৃদু ক্যাঁচ ক্যাঁচ শব্দে প্রতিবাদ করে উঠল। দীপান্বিতা মনে মনে ভাবল, ইস, কি ভালো হতো যদি এখানে একটা খেলার সাথী থাকতো। এখন দোলনাটা ঠেলবে কে? আমার যে দোলনা দুলতে হঠাৎ বড্ড ইচ্ছে করছে। আমি ঠেলে দেব? পেছন থেকে হঠাৎ একটা বাচ্চা মেয়ের গলা ভেসে আসতেই দীপান্বিতা চমকে উঠে ঘাড় ঘোরাল। দেখল দোলনাটার পেছনে গুলঞ্চ ঝোপের আড়াল থেকে উঁকি মারছে একটা বাচ্চা মেয়ের শরীর। বয়স তারই কাছাকাছি কি একটু বেশি হবে। ঘাড় পর্যন্ত নেমে এসেছে ঘন চুল, চোখের মণি দুটো খুব উজ্জ্বল, গায়ের রং শ্যামলা, মুখটা ভারী মিষ্টি, পরনে একটা বেগুনি রঙের ফ্রক। মেয়েটা কৌতূহলী চোখে দীপান্বিতার মুখের দিকে জুলজুল করে তাকিয়ে আছে। দীপান্বিতা মেয়েটাকে দেখে একটু অবাকই হলো। আশ্চর্য ব্যাপার, এই বাড়ির বাগানটার চারদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। ভেতরে ঢুকতে গেলে সামনের গেট দিয়ে আসা ছাড়া উপায় নেই। কিন্তু সেখান দিয়ে যদি মেয়েটা ঢুকতো তাহলে তার বা তার মায়ের নিশ্চয়ই চোখে পড়ত, কারণ পুরনো গেট খুলে কেউ ঢুকলে বেশ জোরেই ক্যাঁচকোঁচ শব্দ হয়। কই, সে তো ওরকম কোনো শব্দ শুনতে পায়নি। আর তাছাড়া ওই ছোট্ট মেয়েটার পক্ষে কি এত উঁচু পাঁচিল টপকে নিঃশব্দে ভেতরে ঢুকে পড়া সম্ভব? আমি দোলনাটা ঠেলে দেব? মেয়েটা আবার প্রশ্ন করল। তার গলার স্বর ভারী সূক্ষ্ম, রিনরিনে। শুনলে মনে হয় যেন তার গলা থেকে নয়, হাওয়ায় ভেসে শব্দটা আসছে বহু দূর থেকে। বিস্ময়ের প্রথম ধাক্কাটা কাটিয়ে উঠে দীপান্বিতা প্রশ্ন করল, কে তুমি? এদিকে এসো। মেয়েটা গুটি গুটি পায়ে এবার দোলনাটার সামনে এসে দাঁড়ালো। দীপান্বিতা খেয়াল করলো কেমন একটা ভ্যাপসা সোঁদা সোঁদা গন্ধ মেয়েটার শরীর থেকে ভেসে এসে তার নাকে ঝাপটা মারছে। তার দেহে কেমন একটা জড়সড় ভাব, ভয়ে ভয়ে চঞ্চল চোখজোড়া তুলে ইতিউতি চাইছে। কে তুমি? আমি ঋতু। ও, আমি তো দীপান্বিতা। এই বাড়িটা এখন আমাদের, বাপি ভাড়া নিয়েছে। কিন্তু তোমাকে তো আগে কখনো দেখিনি। তুমি এই বাগানে ঢুকলে কি করে? ঋতু নামের মেয়েটি কিছুক্ষণ চুপ করে থেকে জবাব দিল, ওই তো ওইদিকে ওই কাঁঠাল গাছের দিক দিয়ে আমি ঢুকেছি। কাঁঠাল গাছের দিক দিয়ে? কিন্তু ওদিক থেকে তো এই বাগানে আসার কোনো রাস্তাই নেই। তুমি কি মিথ্যে কথা বলছো? বলো না, আমার মা বলে মিথ্যে কথা বলা কখনো উচিত নয়। না না, মিথ্যে তো বলিনি। আমি সত্যি ওখান থেকে এসেছি। ওই গাছের পেছন থেকে ওই বাগানে আসার একটা গোপন রাস্তা আছে। সেটার খোঁজ খুব বেশি কেউ জানে না। তোমাকে দেখাতে পারি, যাবে সেই রাস্তায়? দীপান্বিতা ভাবল, হবেও বা, এই বাড়িটা চারিদিকে এত বড় জমি দিয়ে ঘেরা যে বাগানে আসার হয়তো একাধিক পথ থাকতে পারে। কিন্তু এই মেয়েটা সেই কথা জানলো কি করে? প্রশ্নটা করতেই ঋতু হেসে বলল, আমি জানি, আমার ঘর কাছেই। আমি এখানে আগেও এসেছি।
তোমরা তো নতুন এসেছো তাই না? এই বাড়িতে আগে যারা থাকতো তাদের আমি চিনতাম, তখন এখানে অনেকবার এসেছি, তাই রাস্তাটা চিনি। ঠিক আছে, তোমার কথা বিশ্বাস করলাম। তুমি এই দোলনা আগে চড়েছো? হ্যাঁ, অনেকবার। ঋতুর চোখের ঘোলাটে মনি দুটো জল করে উঠল। তাই বুঝি? বাহ, তুমি দোলনা চড়বে? চড়বো। তুমি যখন বসেছো তোমাকে আগে ঠেলে দিই। আচ্ছা, দাও। দীপান্বিতা দোলনায় চড়ে বসতেই ঋতু তাকে পেছন থেকে ঠেলা দিতে শুরু করলো। ক্যাচ ক্যাচ শব্দে পুরনো দোলনাটা দুলতে শুরু করলো, বেশ জোরে জোরে। দীপান্বিতার ভীষণ মজা লাগলো। সে খিলখিল শব্দে হাসতে হাসতে দুলতে শুরু করলো। ঋতুও হাসতে লেগেছে। দীপান্বিতার মনটা খুশি হয়ে গেল। দোলনা চড়া শেষ করে দীপান্বিতা এবার লাফিয়ে নেমে পড়ল বাগানে। তারপর ঋতুকে বলল, তুমি ছোট হলে কি হবে, তোমার গায়ে তো খুব জোর। কি সুন্দর তুমি ঠেলে দিলে। এবার তুমি বসো, আমি ঠেলি। যদিও তোমার মতো অত জোরে হয়তো ঠেলতে পারবো না। ঠিক পারবি, চেষ্টা করে দেখো। ঋতু চড়ে বসলো দোলনাতে। দীপান্বিতা দোলনাটা ঠেলতে গিয়ে অনুভব করলো দোলনাটা বড্ড হালকা। ঋতু সেটাতে বসে রয়েছে ঠিকই, কিন্তু একদমই যেন ভার অনুভব হচ্ছে না। সে বেশ মজা পেল। ঋতুর হাসিতে যোগ দিয়ে এবার সেও হাসতে হাসতে দোলনাটা ঠেলতে লাগলো। বাগানে ঋতুর সাথে খেলতে খেলতে কখন যে বেলা গড়িয়ে গেছে সে খেয়ালও করেনি। এদিকে রান্নাবান্না সেরে মেয়েকে কোথাও দেখতে না পেয়ে তার ঘরে ঢুকলো ঈশানী। চারপাশে তাকিয়ে দেখল তার মেয়ের প্রিয় পুতুলটা ঘরে নেই। তার মানে সে নিশ্চয়ই বাগানে গেছে। এই বাগানটা যে এই কয়েকদিনের মধ্যেই তার মেয়ের খুব পছন্দ হয়ে উঠেছে সেটা ঈশানী জানে। বন্ধ জানলাটা খুলে দিতেই এবার সে দেখতে পেল একটা অদ্ভুত দৃশ্য। দীপান্বিতা বাগানের বুড়ো অশ্বত্থ গাছটার ডালে বাঁধা পুরনো দোলনাটা ঠেলছে আর খিলখিল শব্দে হাসছে। খালি দোলনাটাও যেন অনেকটা উপরে উঠেই আবার ঝুপ করে নিচে নেমে আসছে। কিন্তু তার মেয়ে এই ভর দুপুরে ওরকম একটা খালি দোলনা ঠেলে খিলখিল শব্দে হাসছে কেন? দেখে মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য সঙ্গীর সাথে সে খেলায় মশগুল হয়ে পড়েছে। ব্যাপারটা দেখে ঈশানী ঠিক ভালো লাগলো না। সে গলা ছেড়ে হাত দিল, সোনাই, এই সোনাই, এই একা একা দোলনাটার সামনে কি করছিস তুই? শিগগির ঘরে আয়, স্নান করে খেয়ে যা, ভাত বাড়ছি। মায়ের ডাক কানে পৌঁছতেই এবার দোলনা ঠেলা থামিয়ে দীপান্বিতা ফিসফিস করে বলল, ঋতু, আমার মা ডাকছে, যেতে হবে, এখন আর খেলবো না। ঋতু দোলনা থেকে নেমে পড়ল। তারপর জিজ্ঞেস করল, ঠিক আছে দীপান্বিতা, তুমি আমার বন্ধু হবে? জানো, এখানে আমার কোনো বন্ধু নেই। সে তো আমারও নেই, কিন্তু তুমি তো এখানে অনেক দিন ধরেই আছো বললে, তাহলে তোমার বন্ধু নেই কেন? আমার সাথে কেউ খেলে না। তুমি কোন স্কুলে পড়ো? আগে পড়তাম, এখন পড়ি না। কেন? জানি না, পড়তেই দেয় না। কি দেয় না? তোমার মা বাবা? আমার বাবা মা নেই, আমি কাকা কাকিমার কাছে থাকি। কাকা চাষের কাজে বেরিয়ে গেলে কাকিমা আমাকে খুব খাটায়, কাজ করতে না চাইলে খুব মারে। তাই আমি সুযোগ পেলেই বাড়ি থেকে বেরিয়ে যাই, আগেও যেতাম। তোমার বাড়ি কোথায়? ওই যে ওই মাঠের ওই দিকে। এই বলে আঙুল তুলে ঋতু একটা জায়গার দিকে নির্দেশ করে দেখালো। কিন্তু দীপান্বিতা ঠিক স্পষ্টভাবে বুঝতে পারল না ঋতু কোন দিকের কথা বলতে চাইছে। ঋতু আবার বলল, বলো না, তুমি আমার বন্ধু হবে? মেয়েটার কথা শুনে তার করুণ চোখের দিকে তাকিয়ে দীপান্বিতার হঠাৎ বড্ড মায়া হলো। সত্যিই তো, এখানে আসার পর 1 মাস হতে চলল, এখনো তার কোনো বন্ধু হয়নি।
একা একা কি আর খেলা করা যায়? সে হেসে ঋতুর হাত ধরে বলল, ঠিক আছে, আজ থেকে আমরা বন্ধু। তুমি আবার আমার সাথে খেলতে আসবে তো? আসবো, কিন্তু একটা কথা, আমার কথা এখনই তোমার মাকে বলো না, কেমন? এই বাগানে এসে একটা বেগুনি গোলাপ ফুল ছিঁড়ে কানে গুঁজে দোলনায় এসে বসলেই আমি চলে আসবো। ঋতুর হাত ছুঁয়ে দীপান্বিতা অনুভব করল সে যেন কোনো স্যাঁতস্যাঁতে বরফ খণ্ডের উপর হাত রেখেছে। মেয়েটার শরীর এত ঠান্ডা কেন? মনের প্রশ্ন মনেই চেপে দীপান্বিতা জিজ্ঞেস করল, কিন্তু তুমি কিভাবে বুঝবে যে আমি বাগানে এসেছি? ঠিক বুঝতে পারবো তোমার কানে গোজা ওই বেগুনি রঙের গোলাপ ফুলটা দেখে। আর মাকে তোমার কথা বললে কি হবে? জানি না, যদি তোমার মা আর আমার সাথে তোমায় খেলতে না দেয়, দেখা করতে না দেয়, আসতে না দেয়। দীপান্বিতা বলতে গেল তার মা অমন নয়। দীপান্বিতার এখানে এসে নতুন বন্ধু হয়েছে শুনলে মা নিশ্চয়ই রাগ করবে না। কিন্তু দীপান্বিতা সে কথা বলার আর সুযোগ পেল না। সে সামনে তাকিয়ে দেখল তার মা ওর নাম ধরে ডাকতে ডাকতে এদিকেই এগিয়ে আসছে। দীপান্বিতা পেছন ঘুরেই দারুণ চমকে উঠল। আরে, ঋতু কোথায় গেল? তার পেছনে তো এখন আর কেউ নেই। এই তো একটু আগেও মেয়েটা এখানেই দাঁড়িয়েছিল। এরই মধ্যে সে বাগানের কোথায় লুকিয়ে পড়ল কে জানে। ঐশানী কাছে এসে জিজ্ঞেস করল, কি ব্যাপার সোনাই? কখন থেকে তোমাকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? তোমাকে কতবার বারণ করেছি না দোলনাটায় হাত দেবে না? এখানে দাঁড়িয়ে একা একা কার সঙ্গে কথা বলছিলে? কই, কারুর সাথে কথা বলছি না তো। চলো, যাচ্ছি। বলেই বিনিকে বগল দাবা করে বাড়ি মুখো হাঁটতে লাগলো দীপান্বিতা। মেয়ের গলা শুনে ঐশানীর মনে কেমন যেন একটা খটকা লাগলো। দীপান্বিতার গলাটা হঠাৎ এরকম ভারী ভারী শোনাচ্ছে কেন? এই ঘটনার পর কেটে গেছে আরও একটা সপ্তাহ। দীপান্বিতা এখন সময় পেলে প্রায়ই মায়ের নজর এড়িয়ে বাগানে ছুটে চলে আসে। হাজার বারণ সত্ত্বেও সে এসে বসে সেই পুরনো দোলনাটায়। গাছ থেকে একটা বেগুনি গোলাপ ফুল ছিঁড়ে গুঁজে নেয় কানে। আর ঠিক তখনই ঋতু হাসি মুখে এসে হাজির হয় তার সামনে। তাকে ডাকতেও হয় না। দীপান্বিতা কানে ফুল গুঁজে দোলনাটায় এসে বসতেই কি করে যেন হাওয়ায় হাওয়ায় খবর পেয়ে সে ঠিক বাগানে তার সাথে দেখা করতে চলে আসে। তারপর দুজনে পালা করে দোলনা চড়ে। দোলনা চড়ার মাঝেই সে না জানি কত রাজ্যের গল্প করে দীপান্বিতার সাথে। দেখতে দেখতে তাদের মধ্যে দারুণ ভাব জমে গেল। ঋতুর সাথে দোলনা দোলা বা লুকোচুরি খেলার নেশা লেগে গেছে তার। সেদিন দুপুরে তার মা যখন অঘরে ঘুমোচ্ছে, ঠিক তখন বিনিকে কোলে নিয়ে বাড়ি থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে এলো দীপান্বিতা। তারপর এসে হাজির হলো বুড়ো অশ্বত্থ গাছটার সামনে। একটা বেগুনি গোলাপ ফুল ছিঁড়ে কানে গুঁজে দোলনায় বসতেই সে দেখল ঋতু তার দিকে এক দৃষ্টে চেয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আজ তার মুখে হাসি নেই। তার চোখের দৃষ্টি অদ্ভুত রকম ঘোলাটে। মুখে কেমন একটা থমথমে ভাব। সে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে দীপান্বিতার হাতে ধরা সেই বিনি নামের পুতুলটার দিকে। দীপান্বিতা জিজ্ঞেস করল, কি হলো ঋতু, আজ খেলবে না? না, আমার খুব রাগ হচ্ছে। কেন? এমন কি করলাম আমি? তোমার হাতের ওই পুতুলটা, ওটা আমাদের বন্ধুত্বের মাঝে বাধা তৈরি করছে। আমি জানি আমার সাথে তুমি সারাদিন খেলার পরও ওই পুতুলটা নিয়ে খেলা করো, আমার সেটা ভালো লাগে না। কিন্তু তুমি তো রাতে এখানে থাকো না, আর তাছাড়া সন্ধ্যের পর মা আমাকে বেরোতে দেয় না ঘর থেকে, তাই আমি বিনির সাথে খেলি। না, আর খেলবে না। ওই পুতুলটা আমার খুব পছন্দ, আমাকে ওটা দেবে? দীপান্বিতার মনটা হঠাৎ খুব খারাপ হয়ে গেল। এই পুতুলটা ওর খুব প্রিয়,
আগের বাড়িতে থাকার সময় প্রথমবার যখন বড় করে ওর জন্মদিনের অনুষ্ঠান হয়েছিল, তখন ওর বাপই এটা ওকে উপহার দিয়েছিল। শুভব্রতর অফিসে কাজের এত চাপ যে বছরের বেশিরভাগ সময়টাই নিজের বাবাকে কাছে পায় না দীপান্বিতা। তখন এই পুতুলটা আঁকড়ে ধরলে মনে হয় ওর বাপই কাছাকাছিই আছে। পুতুলটা পুরনো হলেও দীপান্বিতার ভীষণ প্রিয়। যেখানেই যায় এই বিনিকে ও বগল দাবা করে নিয়ে যায়। রাতে আঁকড়ে ধরে ঘুমায়, কখনো কাজ ছাড়া করে না। আর ঋতু কিনা এই পুতুলটাই চাইছে। বিনি আমার খুব প্রিয়, আমি তোমাকে ওকে দিতে পারবো না ঋতু। আমার কাছে অন্য পুতুল আছে, তোমায় এনে দেব। তোমার কোনো পুতুল নেই? না, নেই। আমাকে কেউ পুতুল কিনে দেয় না, কিন্তু আমার যে এই পুতুলটাই চাই দীপান্বিতা। আমি অন্য পুতুল নেব না। বিনির উপর অধিকার বোধ নিয়ে এরপর ঋতু আর দীপান্বিতার মধ্যে কথা কাটাকাটি শুরু হলো। সে কিছুতেই বিনিকে হাতছাড়া করবে না। এদিকে ঋতুও নাছোড়বান্দা, বিনিকে ছাড়া সে অন্য কোনো পুতুল নেবেও না। ঋতুও আর ওর সাথে খেলতে চাইছে না। দেখতে দেখতে দীপান্বিতার গলার স্বর বেড়ে গেল। না না না, আমি তোমাকে বিনিকে দেব না। আমি বিনিকে ছাড়া কিছুতেই থাকতে পারি না। আমি তোমাকে বিনিকে দেব না। মেয়ের গলার স্বর শুনে ঘুম ভেঙে ধড়ফড়িয়ে বিছানায় উঠে বসল ঐশানী। হ্যাঁ, ঠিক শুনছে সে। বাগানের দিক থেকেই তো আওয়াজটা আসছে। সে তাড়াতাড়ি ছুটে এসে ঘরে ঢুকে দেখল মেয়ে ঘরে নেই, পুতুলটাও নেই। তার মানে সে নিশ্চয়ই আবার বাগানে গেছে। কৌতূহলী ঐশানী জানলার পাল্লাটা খুলল, আর তখনই ওর চোখে পড়ল বুড়ো অসত্য গাছের নিচে দাঁড়িয়ে দীপান্বিতা একা একাই হাত পা নেড়ে কার সাথে যেন ঝগড়া করছে। পুতুলটা সে শক্ত করে বগলে জাপটে ধরে রেখেছে। মেয়েকে একা একা বাতাসের সাথে কথা বলতে দেখে এবার মনে মনে একটু ভয় পেয়ে গেল ঐশানী। সে তাড়াতাড়ি দরজা খুলে বাগানের দিকে ছুটল। ঋতুর কথা শুনে রেগে গেছে দীপান্বিতা। সে চেঁচিয়ে বলল, আমি কিছুতেই তোমাকে বিনিকে দিতে পারবো না। তুমি যদি তারপরও জিদ করো তাহলে আমি তোমার কাছে আর কখনো আসবো না। আমি তোমার সাথে আর বন্ধুত্ব রাখবো না। তুমি চলে যাও এখান থেকে। দীপান্বিতার কথা শুনে ঋতু একবার জ্বলন্ত চোখে ওর দিকে তাকিয়ে হিসহিসিয়ে বলল, আমাদের বন্ধুত্বের মাঝে ওই পুতুল এলে আমি ওকে তোমার থেকে কেড়ে নেবই। দীপান্বিতা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু বলতে পারল না। ঠিক তখনই ঐশানী পেছন থেকে এসে তার হাত চেপে ধরে ধমকে উঠে বলল, এই শোনাই, তোমাকে না ঘরে শুয়ে দিয়ে এলাম, আবার তুমি এই দুপুরবেলায় বাগানে এসেছো। কার সঙ্গে ঝগড়া করছিলে তুমি? দেখো না মা, ঋতু বলছে ও নাকি বিনিকে আমার থেকে ছিনিয়ে নেবে। দীপান্বিতার গাল বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুধারা। কে ঋতু? কি সব উল্টো পাল্টা বলছো তুমি? কেন? ওই তো ঋতু ওখানে দাঁড়িয়ে আছে, তুমি দেখতে পাচ্ছ না মা? মেয়ের কথা শুনে ঐশানী একবার ঘাড় ঘুরিয়ে চারপাশে দেখল। কই, সে আর দীপান্বিতা ছাড়া বাগানে তো আর কোনো তৃতীয় ব্যক্তি নেই। কেবল বেগুনি গোলাপের গাছটা মৃদুমন্দ বাতাসে দোল খাচ্ছে। ঐশানীর শরীরটা একবার শিরশির করে উঠল। তার মেয়ের মাথাটা কি খারাপ হয়ে গেল? কার কথা বলছে ও? কই, কেউ নেই তো এখানে। তুমি আবার দুপুরবেলায় দুষ্টুমি করছো। কেউ তোমার পুতুল নেবে না। চলো শিগগিরই ঘরে চলো বলছি। ঐশানী মেয়ের হাত টানতে টানতে ভেতরের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। দীপান্বিতা কাঁদছে। প্রিয় পুতুলটা সজোরে চেপে ধরেছে হাতের মুঠোয়। দীপান্বিতার হাতটা ছুঁয়েই ঐশানী বুঝতে পারল তার মেয়ের শরীরের উষ্ণতা যেন হঠাৎ বেশ খানিকটা বেড়ে গেছে। সেদিন সন্ধ্যের পর দীপান্বিতার ধুম জ্বর এলো। ঐশানী তাকে জ্বরের ওষুধ খাওয়ালো ঠিকই, কিন্তু তার জ্বর কমল না। জ্বরের ঘোরে ভুল বকতে শুরু করেছে দীপান্বিতা। ঐশানী এবার বেশ চিন্তায় পড়ল।
একই নতুন জায়গা, তার উপর তার হাজবেন্ডও এখন এখানে নেই। গ্রামের ডাক্তারখানা কোথায় তা সে জানে না। দীপান্বিতার পাশে চিন্তিত মুখে বসে সে মাথায় জলপট্টি দিতে দিতে বিড়বিড় করে বলল, রাতটা কাটুক, আমি সকালে ওর জ্বর যদি না কমে তাহলে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। না জানি কত রাজ্যের বিষাক্ত পোকামাকড় আর মশার আড্ডা ওই বাগানটা। হাজার বারণ করার পরও মেয়েটা কিছুতেই কথা শুনতে চায় না। জ্বরের ঘোরে কি সব যেন বিড়বিড় করছে দীপান্বিতা। ঐশানী তার ঠোঁটের কাছে কান এনে শোনার চেষ্টা করল। না, আমি দেব না বিনি, আমা চলে যাও ঋতু, আর খেলবো না। ক্লান্ত হাতে পুতুলটা বুকের কাছে শক্ত করে আঁকড়ে ধরেছে সে। ভাবটা এমন যেন কোনো এক অদৃশ্য শক্তি তার হাত থেকে পুতুলটা ছিনিয়ে নিতে চাইছে। ঐশানীর বুকটা ছ্যাঁত করে উঠল। তাহলে কি বাগানের সোনাই কাউকে দেখতে পেয়েছে? ওই ঋতু নামটাই বা কেন একটানা বিড়বিড় করছে? ও কে ঋতু? কিছুক্ষণ পরেই ওষুধের আবেশে ঘুমে চোখ বুজে এলো দীপান্বিতার। সে বিড়বিড়ানি থামিয়ে এবার ঘুমিয়ে পড়ল। মেয়েকে চাদর ঢেকে ঘুম পাড়িয়ে ঐশানী সবে বিছানা ছেড়ে উঠেছে, হঠাৎ তার চোখ পড়ল বাগানের দিকে। সে শিউরে উঠে দেখল বুড়ো অশ্বত্থ গাছের ডাল থেকে ঝুলে থাকা পুরনো দোলনাটা দুলছে, বেশ জোরে জোরেই দুলছে। দেখলে মনে হয় যেন অদৃশ্য কেউ সেই দোলনায় বসে মনের আনন্দে দোল খাচ্ছে। আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, রূপলি জ্যোৎস্নায় যেন ভেসে যাচ্ছে বিশ্ব চরাচর। ঐশানী ঢিপঢিপে বুকে জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে এক দৃষ্টে তাকিয়ে রইল দোদুল্যমান দোলনাটার দিকে। আশ্চর্য ব্যাপার, বাগানে তো এখন কোনো হাওয়া বইছে না, এমনকি কোনো গাছের পাতাও নড়ছে না। সেই বেগুনি গোলাপের গাছটাও মাথা দোলানো বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে আছে সেখানে। বাতাসে অদ্ভুত একটা গুমোট ভাব। ঠিক ঝড়ের আগে প্রকৃতি যেমন অদ্ভুত শান্ত হয়ে যায়, বাগানের পরিবেশও এখন সেরকমই থমথমে। এতক্ষণ বাইরে থেকে যে একটানা ঝিঝি পোকার শব্দ আসছিল সেটাও এখন আর শোনা যাচ্ছে না। চারদিকে অদ্ভুত নৈশব্দ বিরাজ করছে। চাঁদের জ্যোৎস্নায় বাগানটা অদ্ভুত রকম মোহময়ী দেখাচ্ছে। কিন্তু এই অসীম নিস্তব্ধতার মধ্যেও একটা শব্দ বেশ কানে বাজছে, দোলনা দোলার ক্যাঁচ কোঁচ শব্দ। বাতাস বইছে না, অথচ সেই দোলনাটা এত জোরে জোরে দুলছে। সেই অলৌকিক ব্যাপার দেখেই ঐশানীর সমস্ত শরীরে একবার কাঁটা দিয়ে উঠল। সেই তাড়াতাড়ি জানলার পাল্লা বন্ধ করে দিল। খাটের দিকে চেয়ে দেখল তার মেয়ে অগরে ঘুমোচ্ছে। ঐশানী ঠিক করল আজ রাতে আর সে আলাদা ঘরে ঘুমোবে না, মেয়ের কাছেই শুয়ে পড়বে। বলা তো যায় না, রাত বাড়লে যদি দীপান্বিতার জ্বরটা বাড়ে, তাহলে রাত বিরেতে এই অচেনা জায়গায় তার মতো একলা মানুষ কোথায় বা ছুটোছুটি করবে? এই বাড়িটার আশেপাশে অনেক দূর পর্যন্ত কোনো বসতি নেই, কেবল ধু ধু ধান জমির মাঠ। মাঠের ওপাশে হয়তো বসতি থাকলেও থাকতে পারে। রাত বিরেতে তাই বিপদে পড়লে চেঁচিয়ে গলা ফাটালেও সে যে সাহায্যের জন্য কোনো মানুষ পাবে না, এটা ঐশানী জানে। রাত তখন বেশ গভীর। হঠাৎ জানলায় টকটক শব্দে টোকা পড়ল। ঘুমটা ভেঙে গেল দীপান্বিতার। তাকিয়ে দেখল তার মা পাশে শুয়ে অগরে ঘুমোচ্ছে, একটা হাত দীপান্বিতার শরীরের উপর। ঘরের আলো জ্বলছে, মা বোধহয় আজ আলো জ্বালিয়েই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ এমন সময় কি যেন তার কানের কাছে ফিসফিস করে বলে উঠল, দীপান্বিতা, এই দীপান্বিতা। আওয়াজটা শুনে রীতিমতো চমকে উঠে চারপাশে তাকালো দীপান্বিতা। এ কি, এ তো ঋতুর গলা মনে হচ্ছে। এই বন্ধ ঘরের ভেতর সে এলো কিভাবে? বাতাসে নাক টেনে দীপান্বিতা টের পেল ঘরের মধ্যে ভেসে বেড়াচ্ছে কেমন একটা পচা মাছের মতো আষ্টে গন্ধ।
আবার সেই ফিসফিস কণ্ঠস্বর কানের খুব কাছে শুনতে পেল সে। দীপান্বিতা দেখো, তুমি পুতুলটা যে আর নিজের কাছে রাখতে পারলে না, বিনি আমার কাছেই থাকতে চায়। দীপান্বিতা চমকে তার হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। এ কি, বিনি কোথায়? সে তো তার হাতের মুঠোয় নেই। যতদূর মনে পড়ছে সে ওষুধ খেয়ে বিনিকে বুকে আঁকড়ে ধরেই ঘুমিয়ে পড়েছিল। তাহলে তাহলে পুতুলটা গেল কোথায়? দীপান্বিতা খাটের চারপাশে তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু বিনিকে কোথাও দেখতে পেল না। জ্বরের কারণে দীপান্বিতার শরীর তখনও বেশ দুর্বল। সে ধীরে ধীরে মায়ের হাতটা সরিয়ে দিল তার বুকের উপর থেকে। তার মা একটু পাশ ফিরে শুল, কিন্তু তার ঘুম ভাঙল না। দীপান্বিতা এবার ধীরে ধীরে নেমে পড়ল খাট থেকে। তখনই কানের কাছে আবার সে শুনতে পেল সেই ফিসফিসানি। পুতুলটা ফেরত যাও, তাহলে এসো, দরজা খুলে বাইরে নিয়ে, দরজা খুলে বাইরে এসে নিয়ে যাও পুতুলটা। এসো দীপান্বিতা, এসো এসো। কানের কাছে ফিসফিসানি শুনে দীপান্বিতা কেমন যেন ঘোরের মধ্যে চুপচাপ এগিয়ে গেল দরজার দিকে। খুব সন্তর্পণে দরজার ছিটকিনি খুলল, যাতে সেই শব্দে মায়ের ঘুম ভেঙে না যায়। তারপর দরজা খুলে বেরিয়ে এলো বাইরে। আজ পূর্ণিমা বলে চারপাশটা চাঁদের জ্যোৎস্নায় আলোকিত হয়ে আছে। সেই আলোয় তার চোখ গেল বাগানের দিকে। বেগুনি গোলাপের গাছে ফুটে থাকা সমস্ত গোলাপ ফুলগুলো জ্যোৎস্না গায়ে মেখে তাকে দেখে যেন সজোরে মাথা দোলাতে শুরু করল। ক্যাঁচ খোঁচ শব্দ শুনে এবার সে চোখ ঘোরালো বুড়ো অসত্য গাছের দিকে। ওই তো দোলনাটা দুলছে, বেশ জোরে জোরেই দুলছে। আর দোলনায় বসে খিলখিল শব্দে হাসতে হাসতে দোল কাটছে ঋতু। তার সমস্ত শরীর জ্যোৎস্নার আলোয় মেখে আজ যেন একটু বেশি ফ্যাটফ্যাটে ফ্যাকাশে দেখাচ্ছে। মুখের চামড়া কাগজের মতো সাদা, বাতাসে খোলা চুলগুলো পিঠের উপর এসে পড়েছে। চোখের কোটর দুটোর দিকে তাকিয়ে শিউরে উঠল দীপান্বিতা। ও কি, ঋতুর চোখের মনি নেই কেন? চোখের মনির জায়গায় শুধু একজোড়া গর্ত, সেখানে জমাট কালো অন্ধকার। ঠোঁটের হাসি চওড়া হয়ে যেন কান ছুঁয়ে ফেলেছে। ঋতুর একটা হাত শক্ত করে ধরে রেখেছে দোলনার একদিকের জং ধরা শিকলটা, আর অন্য হাতের দিকে চোখ পড়তেই দীপান্বিতার বুকটা ধড়াস করে উঠল। ওই তো অন্য হাতে ঋতু শক্ত করে চেপে ধরেছে তার পুতুলটা। অবাক কাণ্ড! দীপান্বিতা গোল গোল চোখে দেখল তার পুতুল বিনি এখন আর কেবল একটা পুতুল নেই। কাপড়ের খোলসে মোড়া পুতুলটা যেন জীবন্ত হয়ে উঠেছে। দোলনায় দোল খেতে খেতে সেও ঠোঁট চওড়া করে ঋতুর হাসিতে যোগ দিয়ে হাসতে হাসতে দোল খাচ্ছে। ভাবটা এমন যেন ঋতুর সাথে দোলনা দুলে সে বড্ড মজা পেয়েছে। দীপান্বিতার হঠাৎ ভীষণ রাগ হলো। তার এতদিনের সঙ্গী বিনি কিনা শেষে তাকে ছেড়ে ঋতুর দলে যোগ দিল। এর আগে তো সে কতদিন কতবার বিনিকে নিয়ে খেলেছে, দোলনায় দুলেছে। কই, তখন তো বিনি এমন আনন্দে খিলখিলিয়ে হেসে ওঠেনি। আজ নতুন বন্ধু পেয়ে এসে দীপান্বিতাকে ভুলে গেল। ঋতু বোধহয় বিনির মনের কথাটা পড়ে নিল। দুলতে দুলতেই সে চিৎকার করে বলল, দেখেছো দীপান্বিতা, দেখো দেখো, বিনি আমার সাথে কত খুশি। সে আর তোমার সাথে খেলা করবে না বলছে, আর তোমার কাছে ফিরেও যাবে না। কি রে বিনি, তাই তো? ঋতুর কথা শুনে দীপান্বিতার মাথার ভেতরটা দাউ দাউ করে জ্বলে উঠল। সে স্পষ্ট দেখল ঋতুর প্রশ্নটা শুনে তার পুতুল বিনি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। দীপান্বিতার প্রচণ্ড রাগ হলো। সে চেঁচিয়ে বলল, না, বিনিকে আমি আর ফেরত নেব না। ও তোমাকে পেয়ে আমাকে ভুলে গেছে। বিনি ট্রেটার, আমি তো ওকে আর নেবই না।
কিন্তু তোমাকেও যে আর বিনিকে নিতে দেব না ঋতু। তাই নাকি? কি করবে তুমি? তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। বিনি আমার আমার কাছেইও থাকবে। দীপান্বিতার আর সহ্য হল না। সে কোনো মতে টলতে টলতে ঘরের ভেতর ঢুকে পড়ল। তারপর ধীর পায়ে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। জ্বরের ঘোরে সে ঠিকমতো পা ফেলতে পারছে না, তবু যেন কি এক নেশায় মোহাচ্ছন্ন হয়ে সে কলের পুতুলের মতো হাঁটতে লাগলো রান্নাঘরের দিকে। সে জানে রান্না করার পর তার মা দেশলাইয়ের বাক্সটা কোথায় লুকিয়ে রাখে। হঠাৎ কেমন একটা খসখস পটপট আওয়াজে ঘুমটা চটকে গেল ঐশানীর। সে ধড়মড় করে বিছানায় উঠে বসল। আরে এ কি, দীপান্বিতা কোথায়? বিছানা যে শূন্য। সে তো অসুস্থ মেয়ের পাশে শুয়েই ঘুমিয়ে পড়েছিল। তাহলে কি সেই অসুস্থ দেহ নিয়ে একা একাই বাথরুমে গেল? কিন্তু না, বাথরুমে সে যায়নি, কারণ ঘর থেকে বাথরুমের দিকে যাওয়ার দরজার ছিটকিনি ভেতর থেকে বন্ধ। তাহলে সে কি বাগানের দিকে চলে গেল? আর খসখস আওয়াজটাই বা কিসে? ঘড়িতে তখন রাত 2:30 বাজতে চলেছে। ঐশানী খাট থেকে নেমে দেখল ঠিক তাই, বাগানের দিকে যাওয়ার যে ছোট দরজাটা আছে ঘরের অন্য প্রান্তে, সেটার একটা পাল্লা হাট করে খোলা, আর সেই ফড়ফড় পটপট খসখস শব্দটা সেদিক থেকেই আসছে। ঐশানী দুরু দুরু বুকে সেদিকে এগিয়ে গেল। কিছু দূর এগিয়ে এসেই এবার সে একটা উৎকট গন্ধ পেল, কাপড় পোড়ার কড়া গন্ধ, আর সেই সাথে এক রাশ ধোঁয়া এসে তার নাকে ধাক্কা মারল। সেই গন্ধ এতই বিশ্রী আর তীব্র যে ঐশানীর নাক জ্বলতে লাগলো। বেদম কাশির দমক উঠল। তার মানে ওই বাগানে কিছু একটা পুড়ছে। ঐশানী তাড়াতাড়ি ছুটে এসে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো, আর এসেই তার দৃষ্টি গেল বেগুনি গোলাপ গাছটার দিকে। ঠিক তাই, পোড়া ধোঁয়া আর উৎকট গন্ধটা সেখান থেকেই আসছে। গাছপালায় কুণ্ডলি মতো একটা কাপড়ের টুকরো পড়ে আছে, সেটাই দাউ দাউ করে পুড়ছে। কাশতে কাশতে ঐশানী সেদিকে ছুটে গেল। রান্নাঘর থেকে আনা দেশলাইয়ের একটা খালি বাক্স পাওয়া গেল কিছু দূরেই। কাপড়ের কুণ্ডলিটা তখনও সমস্তটা পুড়ে যায়নি। মোবাইলের ফ্ল্যাশলাইট জেলে সেটার উপর ফেলতেই সে দারুণ চমকে উঠল। এ কি, এই যে বিনি, তার মেয়ের সর্বক্ষণের খেলার সঙ্গী, সেই কাপড়ের পুতুলটা। কিন্তু এটা এখানে এনে কে পোড়ালো? আর দীপান্বিতাই বা গেল কোন দিকে? ঐশানী বাগানের ভেতর আরো কিছু দূর এগিয়ে গেল। এখানে চাঁদের জ্যোৎস্না বেশি গাঢ়। সেই আলো আঁধারিতে তার চোখ গিয়ে আটকালো বুড়ো অশ্বত্থ গাছের দিকে। আর সেদিকে তাকিয়েই ঐশানী যেন আতঙ্কে পাথর হয়ে গেল। এ কি দেখছে সে? বুড়ো অশ্বত্থ গাছটার নিচে চুপচাপ ঘাড় গোঁজ করে দাঁড়িয়ে আছে তার মেয়ে দীপান্বিতা। তার গোটা শরীরে একটা সুতোও নেই, সম্পূর্ণ বিবস্ত্র। পরনের পোশাকগুলো খুলে সে জমা করেছে গাছের নিচে। তারপর মোহাচ্ছন্নের মতো দ্বিতীয় দেশলাই বাক্স থেকে একটার পর একটা কাঠি বার করে বারুদে ঠুকে ঠুকে আগুন জ্বালানোর চেষ্টা করছে। তার পরনের জামার হাতাটার একদিকে আগুন লেগে সেটা চরচর শব্দে পুড়তে লেগেছে। বিশ্রী পোড়া গন্ধমাখা ধোঁয়া বেরোচ্ছে। আরো কি, দীপান্বিতার সামনে গাছের ডাল থেকে ঝুলন্ত সেই দোলনাটা এখন জোরে জোরে দুলতে লেগেছে, যেন অদৃশ্য কেউ সেখানে বসে দ্রুত বেগে দোল খাচ্ছে। ঐশানী আর সহ্য করতে পারল না। সে বলল, সোনাই, এই সোনাই, তুই এসব কি করছিস? এই বলে চিৎকার করে ছুটে গেল সেদিকে। মায়ের গলার স্বর শুনে দীপান্বিতা ঘুরে তাকালো, কিন্তু ও কি? তার মুখের চামড়া এমন ব্লটিং পেপারের মতো সাদা ফ্যাটফ্যাটে কেন দেখাচ্ছে?
চোখের মণি দুটো কেমন যেন অদ্ভুত রকমের গোলাটে, সেখানে পাগলামির ছাপ স্পষ্ট, ঠোঁটে চওড়া একটা হাসি। মেয়ের কাছে এসে ঐশানী আরও একটা ব্যাপার লক্ষ্য করে চমকে উঠল। মেয়ের হাতে কাঁচি, সেটা দিয়ে সে মাথার চুল কেটে কেটে ছুঁড়ে মারছে সেই জামা কাপড়ের স্তূপে। চুল পুড়ে গিয়েই বোধহয় ওরকম বিশ্রী একটা গা বমি করা গন্ধ বেরোচ্ছে। ঐশানী তার কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে চিৎকার করে উঠল, কি শোনাই, এখানে এত রাতে কি করছিস তুই? পাগল নাকি? পাগল হলি নাকি তুই? মায়ের কথা শুনে এবার কেমন একটা খোনা স্বরে দীপান্বিতা জবাব দিল, শোনাই, আমি ঋতু, তোর মেয়ে আর ফিরবে না, তাকে আমি খেয়ে ফেলেছি। বিশ্রী খলখল শব্দে হাসতে লাগলো সে। সেই ভয়ানক হাসি শুনে ঐশানীর বুকের রক্ত জল হয়ে গেল। সমস্ত শরীরটা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তার মেয়ের দেহে এ কোন পিশাচিনী ভর করেছে? এই গলা, এই কথা বলার কায়দা, এই চোখের দৃষ্টি, কোনোটাই তার মেয়ে দীপান্বিতার মতো নয়। ঐশানী ঠাস ঠাস করে মেয়ের দুই গালে চড় মারতে লাগলো। চড় খেয়ে দীপান্বিতা একটু একটু করে স্বাভাবিক হতে লাগলো। তার চোখের মণি আবার পরিষ্কার হয়ে এলো, শান্ত হয়ে গেল কাঁপতে থাকা শরীরটা। জড়ানো গলায়, ঢুলু ঢুলু চোখে কোনো রকমে দীপান্বিতা উচ্চারণ করতে পারল কয়েকটা মাত্র শব্দ। ব্যাস, আর কোনো কথা বলতে পারল না সে। তার অবসন্ন দেহটা ঢলে পড়ল ঐশানীর কোলে। দীপান্বিতার সমস্ত শরীর তখন বেদম জ্বরে পুড়ে যাচ্ছে। ঐশানী যখন মেয়েকে পাঁজা কোলা করে ঘরের দিকে নিয়ে আসছে, তখন টের পেল ক্যাঁচ কোঁচ শব্দে সেই দোলনাটা এখনো একটানা দুলে চলেছে। একটা মিহি মেয়েলি খিলখিল হাসির শব্দ যেন বাগানের সমস্ত গাছেদের মাথায় মাথায় ছড়িয়ে পড়ছে। পরদিন অবশ্য সকাল হতে না হতেই দীপান্বিতার জ্বরটা কমে গেল, কিন্তু সে পুরোপুরি সুস্থ হলো না। দিন কয়েক কাটার পর ঐশানী বুঝতে পারল তার মেয়েটা যেন রাতারাতি বদলে গেছে। আগে সে বাগানে যাওয়ার নাম শুনলে খুশিতে নেচে উঠত, কিন্তু আজকাল সে বাগানে যাওয়ার নাম শুনলেই কেমন একটা অজানা আতঙ্কে সিঁটিয়ে যায়। মুখে বিড়বিড় করতে থাকে, যাবো না, যাবো না, বেটিকে পুড়িয়ে ফেলেছে, আমাকে ফেলবে। ঐশানী যতবার জিজ্ঞেস করে যে সে কাকে ভয় পাচ্ছে, ভয়ার্ত চোখে দীপান্বিতা তার মায়ের দিকে তাকিয়ে উত্তরে কেবল একটা শব্দই উচ্চারণ করে, ঋতু, ঋতু আমাকে মেরে ফেলবে। রোজ রাতে ঘুমোলে ও আমার স্বপ্নে আসে, ভয় দেখায়, যখন তখন কানের কাছে ফিস ফিস করে হাসে। আমি পাগল হয়ে যাচ্ছি, মাথার ভেতরে এত যন্ত্রণা কেন হয় আমার? ঐশানী যতই বোঝায় যে ঋতু নামের কেউ নেই, সেটা তার কল্পনা মাত্র, কিন্তু দীপান্বিতা সে কথা যেন কিছুতেই বিশ্বাস করতে চায় না। সে বিড়বিড় করে বলে, ঋতু আছে, ঋতু আছে, এখানেই আছে, ওই তো দোল খাচ্ছে, আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। আমি দেখতে পাচ্ছি মা, তুমি দেখতে পাচ্ছ না? ঐশানী ঘরের জানলা দিয়ে দোলনার দিকে তাকায়। সেও দেখতে পায় দোলনাটা মাঝে মাঝে হাওয়া ছাড়া এমনি এমনি জোরে জোরে দুলতে শুরু করে, কিন্তু সেখানে কাউকেই দেখতে পায় না সে। ঋতু যে কে, মেয়েকে বারবার জিজ্ঞেস করেও কোনো রূপ সন্তোষজনক উত্তর পাওয়া যায় না। নামটা শুনলেই দীপান্বিতা কেমন যেন ভয়ে কুঁকড়ে যায়, তার পেট থেকে কিছুই বার করা যায় না। ঐশানী ঠিক করল এবার শুভব্রত ফিরে এলে মেয়েকে নিয়ে শহরের কোনো বড় ডাক্তারকে দেখিয়ে আনবে।
দিন কয়েক পর শুভব্রত অফিস থেকে 3 দিনের ছুটি মঞ্জুর করে বাড়ি ফিরল। ফিরেই সে ঐশানীর মুখে সব শুনল। তারপর তারা দুজনেই দীপান্বিতাকে শহরের এক নামকরা মনোবিজ্ঞানী ডক্টর আশুতোষ জানাকে দেখিয়ে নিয়ে এলো। ডাক্তারবাবু সব পরীক্ষা করে রায় দিলেন দীপান্বিতার কোনো রকম মানসিক বিকার হয়নি, সে সম্পূর্ণ সুস্থ। তার সাথে একান্তে অনেকক্ষণ কথা বলার পর ডক্টর জানা শুভব্রত আর ঐশানীকে ডেকে বললেন, শুনুন মিসেস সেন, আপনাদের মেয়ের কিন্তু কিচ্ছু হয়নি, সব রিপোর্ট একেবারে নর্মাল। ওর সাথে কথা বলে জানলাম যে দীপান্বিতা নাকি ভূতের গল্প পড়তে দারুণ ভালোবাসে। আমার ধারণা সেই সব গল্প পড়েই দীপান্বিতার মনে মনে ভয়ানক কিছু একটা কল্পনা করে হ্যালুসিনেট করেছে, তাই সে এমন ভয় পাচ্ছে। এরকম কেস আমার কাছে অনেক এসেছে। ওর বয়সী বেশিরভাগ ছেলেমেয়েরা যারা গল্পের বইয়ের পোকা, তাদের মাঝে মাঝে এরকম বিকার দেখা দেয়। অনেকে আবার নিজের অজান্তেই ভয় পাওয়ার অভিনয় করে, বাবা মায়ের অ্যাটেনশন ড্র করতে চায়। তবে বড় হলে তাদের এই অযথা ভয় পাওয়ার ব্যামোটা নিচে থেকেই সেরে যায়। মিস্টার সেন, নিশ্চিন্ত থাকুন। দীপান্বিতা ইজ অল রাইট, ভয়ের কিচ্ছু নেই। ডক্টর জানার কথা শুনে বেশ নিশ্চিন্ত মনেই আবার পুঁইডাঙ্গার সেই বাড়িতে ফিরে এসেছিল সেন দম্পতি। দীপান্বিতাও এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, এখন আর সে মিছিমিছি ভয় পায় না। কিন্তু বিনির কথা মাঝে মাঝেই বলে, খুব মন খারাপ করে। শুভব্রত আরও 2 দিন মতো ওই বাড়িতে স্ত্রী কন্যার সাথে কাটালো। এই 2 দিন আর কোনো উপদ্রব হয়নি। দোলনাটার শিকল খুলে সেটা নামিয়ে এনে বাড়ির পেছনের ঝোপে ফেলে দিয়েছিল শুভব্রত। তারপর ছুটি কাটিয়ে 2 দিন পর দুপুরে খেয়ে দিয়ে সে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। মাঝের কটা দিন অবশ্য আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি বলে ঐশানীর মনটা বেশ খুশি খুশি ছিল। মেয়ে মন খারাপ করে বলে শুভব্রত তাকে শহর থেকে আগের পুতুলটার মতো দেখতে আরও একটা পুতুল এনে দিয়েছে। দীপান্বিতা সেটার নাম রেখেছে চিনি। বিনির থেকেও চিনিকে দেখতে আরও মিষ্টি। নতুন পুতুল পেয়ে সেটা নিয়ে খেলতে খেলতে দীপান্বিতার মন থেকে বিনিকে হারানোর কষ্ট যেন ধীরে ধীরে ঝাপসা হয়ে এলো। মেয়েকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে দেখে ঐশানীও মনে মনে নিশ্চিন্ত হল। সেদিন রাতে দীপান্বিতা বেগুনি গোলাপ গাছের নিচে বিনিকে পুড়িয়েছিল। সেই আগুনে গাছটাও পুড়ে ঝলসে গেছিল। সেটাতে আর ফুল ফুটত না। ঐশানী ভাবল, যেখানে ফুল গাছটা থাকতো সেই জায়গাটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। নতুন একটা গোলাপের চারা এনে বসালে বেশ হয়। স্থানীয় যে নার্সারির থেকে সে অন্য ফুল গাছের চারা কিনেছিল, সেখানে ঠিক এরকম দেখতেই একটা ফিরোজ রঙের ডোরা কাটা বেগুনি গোলাপের চারা সে দেখেছিল। কিন্তু দোকানদার আকাশ ছোঁয়া দাম হাঁকায় সেটা সেবার কেনেনি ঐশানী। সে ঠিক করলো আগামীকালই গিয়ে নার্সারির থেকে সেই বেগুনি গোলাপের চারাটা এনে পুঁতে দেবে ওই ফাঁকা জায়গায়। পরদিন বিকালে যখন চিনির সাথে খেলতে খেলতে দীপান্বিতা ঘুমিয়ে পড়ল, তখন দরজার বাইরে তালা লাগিয়ে সে বেরিয়ে পড়ল রাস্তায়। গুটি গুটি পায়ে হাজির হলো পুঁইডাঙ্গা নার্সারিতে। স্থানীয় দোকানদার লোকটি বৃদ্ধ। ঐশানীকে দেখে হেসে বলল, কি দিদিমণি, কোন গাছ দেব? ভালো লিলির চারা আছে, নন্দিনী আছে, রঙ্গন আছে, একদম তরতাজা, অনেক ফুল ফুটবে গো। দেবো নাকি দিদিমণি? একটা নিয়ে যাও না। না না, অন্য কিছু লাগবে না। আপনার দোকানে আগের দিন এসে একটা ফিরোজা রঙের ডোরাকাটা বেগুনি গোলাপের চারা দেখেছিলাম, সেটা যদি এখনো থাকে তাহলে ওটাই নেব। বেগুনি গোলাপের চারা? হ্যাঁ, তা আছে বটে, কিন্তু দাম বেশি পড়বে, 700 টাকা। ঠিক আছে দিন, আমি ওটাই নেব। দোকানদার বৃদ্ধ বেগুনি গোলাপের চারাটা প্যাকেটবন্দি করতে করতে হেসে বলল, আসলে দিদিমণি, গ্রামের কেউ তো এই বেগুনি গোলাপের চারা কেনে না,
তারা মনে করে এই গাছটা নাকি অভিশপ্ত। আপনি কিনতে চাইছেন দেখে তাই বড় কৌতূহল হলো। কেন অভিশপ্ত কেন? আসলে এই গ্রামের সীমান্তে যে বাড়িটায় আপনারা ভাড়া থাকতে এসেছেন বললেন, সেখানের মালিক আগে আমার থেকেই এই বেগুনি গোলাপের চারা কিনে নিয়ে যেত। তারপর একটা দুর্ঘটনা ঘটে যায়, তারপর থেকে আর কেউ ওই বাড়িতে ভাড়া নিত না। কিরকম দুর্ঘটনা আমাকে একটু বলুন তো। বললে আপনি ভয় পাবেন না তো? না, আমি জানতে চাই, আপনি প্লিজ সবটা খুলে বলুন। সেই বৃদ্ধ ঐশানীকে শোনাতে লাগলো এক ভয়ঙ্কর অভিশাপের কাহিনী, যার ইতিহাস জুড়ে আছে এই বাড়ি আর বেগুনি গোলাপের সাথে। ঐশানীর বুকটা অসম্ভব ঢিপ ঢিপ করছে। পুঁইডাঙ্গা নার্সারির সেই বৃদ্ধ তাকে যে কাহিনী শোনালো, সেটা শুনে বুকের রক্ত হিম হয়ে গিয়েছিল ওর। এই বাড়ির আগের মালিক, মানে যিনি নিজে হাতে ওই বিশাল বাগানটা সাজিয়েছিলেন, তার নাম ছিল জগন্নাথ সাউ। একলা থাকতেন, বিয়ে করেননি। লোকটার স্বভাব ভালো ছিল না, বিশেষত মেয়েদের প্রতি কুনজর দিত। ভদ্রলোক যখন কাজের লোক খুঁজছিলেন, তখন মাঠের ওপ্রান্তের বসতি থেকে এক চাষির বউ একদিন সকালে তার ভাসুরঝিকে নিয়ে হাজির হলো। মেয়েটি বয়সে ছোট হলেও কাজকর্মে বেশ করিতকর্মা। ভদ্রলোক তাকে কাজে রেখে নিলেন, কিন্তু মেয়েটির শরীরের প্রতি তার কুদৃষ্টি ছিল। কাজকর্মের ফাঁকে তাকে আদর করার অছিলায় নানা রকমভাবে শরীর ছোঁয়ার চেষ্টা করতেন। পরিবর্তে বাগানের ফোটা বেগুনি গোলাপ ফুল বা নতুন নতুন খেলনা এনে তাকে উপহার দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করতেন। এমনকি সে দোলনা দুলতে ভালোবাসত বলে ভদ্রলোক বাগানে তার জন্য একটি দোলনাও বানিয়ে দিয়েছিলেন। মেয়েটি প্রথম প্রথম ব্যাপারটা মুখ বুজে মেনে নিলেও পরে আর সহ্য করতে পারেনি। লোকটি যখন অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়, তখন বাধ্য হয়ে মেয়েটি তার কাকা কাকিমাকে ব্যাপারটা জানায়, কিন্তু তারাও মেয়েটির কথা কানে তোলেনি। মাস গেলে জগন্নাথ সাউ তাদের মোটা টাকা ঘুষ দিতেন। সেই টাকায় চাষি পরিবারের সচ্ছল জীবনযাপনে কোনো বাধা ছিল না। তার কাকিমা বলল, লোকটি যা করতে চায় মেয়েটি যেন তাই করতে দেয়। মনে মনে খুব কষ্ট পেলেও মেয়েটি এরপর আর প্রতিবাদ করেনি। সুযোগ পেয়ে অত্যাচারের মাত্রা দিন দিন বেড়েই চলল। শেষে একদিন তার সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে যায়। একদিন তার শরীর ভালো ছিল না। জগন্নাথ সাউ জোর করে তার জামাকাপড় খুলিয়ে মেয়েটির সাথে অসভ্যতামি করতে চাইছিলেন। অনেক বারণ করা সত্ত্বেও তিনি যখন আর কোনো কথা না শুনে জোর করে তার ইজ্জত হানির চেষ্টা করতে লাগলেন, তখন মেয়েটির মাথায় ঘুম চেপে গেল। আত্মরক্ষার তাগিদে হাতের কাছে থাকা ইলেকট্রিক ইস্ত্রির বাড়ি মেরে জগন্নাথের মাথা থেঁতলে তাকে খুন করে সে। তারপর রান্নাঘর থেকে ছুরি এনে সারা রাত বসে তার দেহটাকে খণ্ড খণ্ড করে কেটে পলিথিনের ব্যাগে ভরে সেটা পুঁতে দেয় বাগানের সেই বেগুনি গোলাপ গাছের নিচে। আর তারপর ভোর রাতের দিকে উঠোনের গভীর কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। সে জানত খুনের কথাটা শুনলে তার কাকা কাকিমাই নিজেদের পিঠ মাচাতে তাকে পুলিশের হাতে তুলে দেবে। এই ঘটনার কথা জানাজানি হওয়ার পর মেয়েটির কাকা কাকিমাও পুঁইডাঙ্গা ছেড়ে রাতারাতি পালিয়ে যায়। গ্রামের লোকেরা পুলিশ এনে গোলাপ গাছের নিচের মাটি খুঁড়ে উদ্ধার করে জগন্নাথ সাউয়ের পিস পিস করে কাটা দেহ। কুয়োতেও লোক নামানো হয়, কিন্তু মেয়েটির মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকেই নাকি বাড়িটা অভিশপ্ত বলে বদনাম রটে যায়। যারা যারা ভাড়া নিয়েছিল তাদের কেউই বেশি দিন সেই বাড়িতে টিকতে পারেনি। গ্রামের লোকেরা বলে বাড়িটার চারপাশে আজও নাকি ঋতুর অতৃপ্ত প্রেতাত্মা ঘুরে বেড়ায়। ঋতু নামটা শুনেই প্রচণ্ড চমকে উঠেছিল ঐশানী। ঠিক এই নামটাই সে তার মেয়ে দীপান্বিতার মুখে বারবার শুনেছে। তবে কি সেই মেয়েটির প্রেতাত্মা এবার দীপান্বিতার কোনো ক্ষতি করতে চায়? মেয়ের কথা মনে পড়তেই বুকটা ধড়াস করে ওঠে ঐশানীর। বাইরে এখন সন্ধে নেমেছে। কি সর্বনাশ! দীপান্বিতাকে যে সে একা বাড়িতে রেখে এসেছে। নার্সারি থেকে বেরিয়ে চিন্তিত মুখে বাড়ির দিকে দৌড়াতে শুরু করলো ঐশানী।
বাড়ির গেট খুলে উঠোনে এসেই মেয়েটিকে দেখতে পেল ঐশানী। দেখেই চমকে উঠল। ফ্যাটফ্যাটে সাদা চামড়া, উলঙ্গ দেহ, চোখের মনির জায়গাটা শূন্য, সেখানে জমাট অন্ধকার, এক মাথা খোলা চুল, পরনে একটা সাদা ফ্রক। ফ্রকের সর্বত্র লেগে রয়েছে তাজা রক্তের ছিটে। সে পা ঝুলিয়ে বসে আছে কুয়োর ঠিক উপরের পাড়ে। ঐশানী সেই দৃশ্য দেখে শব্দ করে আঁতকে উঠল, আর সেই আওয়াজ শুনে মেয়েটি ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকিয়ে বিশ্রী খোনা গলায় খিলখিল শব্দে হেসে উঠে জুপ করে লাফিয়ে পড়ল কুয়োর ভেতর। ঐশানীর সমস্ত শরীরটা আতঙ্কে ঠান্ডা হয়ে গেল। সে শুনতে পেল জুপ করে কুয়োর জলে একটা শব্দ হলো মাত্র। তারপর কুয়োর পাথরের শরীরে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হতে লাগলো সেই বিশ্রী হাসির শব্দটা। সেই অমানুষিক হাসির শব্দ এতটাই ভয়ঙ্কর যে ঐশানীর বুকের রক্ত জল হয়ে গেল। সে ছুটে গেল কুয়োর কাছে। উঁকি মেরে দেখল নিচে কিচ্ছু দেখা যাচ্ছে না, সেখানে কালি গোলা অন্ধকার। কুয়োর পাড়েই রাখা ছিল একটা টিনের বালতি আর লম্বা একটা দড়ি। ঐশানী সময় নষ্ট না করে বালতিতে দড়ি বেঁধে সেটা নামিয়ে দিতে লাগলো কুয়োর নিচে। অবাক কাণ্ড, দড়ি শেষ হয়ে গেল কিন্তু কুয়োর তলদেশে বালতি ঠেকল না। যেন কুয়োর গভীরতা অনন্ত, তার কোনো শেষ নেই, সোজা চলে গেছে পৃথিবীর অভ্যন্তরে পাতাল দেশ পর্যন্ত। ঐশানী একবার নিচে উঁকি দিল, আর তখনই তার মনে হলো কুয়োর অনেক নিচ থেকে যেন একজোড়া ছোট ছোট জ্বলন্ত চোখ তার দিকে চেয়ে আছে। ঐশানীর শিরদাঁড়া পেয়ে একটা কনকনে স্রোত নেমে গেল। সে ঝট করে মাথা সরিয়ে নিল। ঠিক এই সময় বাড়ির দিক থেকে একটা আর্তচিৎকার ভেসে আসতেই কান খাড়া করল ঐশানী। সে ঠিক শুনেছে, এই গলা তার মেয়ে দীপান্বিতার। ঐশানী দড়ি ফেলে ছুটে গেল ঘরের দিকে। গিয়ে দেখে দরজার তালা ভাঙা, সেটা হাট করে খোলা। অথচ তার স্পষ্ট মনে আছে নার্সারিতে যাওয়ার সময় সে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে গিয়েছিল। এবার আবার সেই আর্তচিৎকারটা শোনা গেল। ঐশানী বুঝতে পারল শব্দটা আসছে বাগানের দিক থেকে। নিদারুণ আতঙ্কে তার বুক কেঁপে উঠল। তবে কি দীপান্বিতার কোনো বিপদ হলো? ঐশানী রান্নাঘরের দিকে দৌড়ে গিয়ে একটা ধারালো ছুরি হাতের মুঠোয় শক্ত করে ধরে ডিপ ডিপে বুকে ছুটতে ছুটতে হাজির হলো বাগানে। আকাশে একটা আধ খাওয়া চাঁদ উঠেছে। প্রথমেই তার নজরে পড়ল বুড়ো অশ্বত্থ গাছের দিকে। আশ্চর্য ব্যাপার, শুভব্রত অফিস যাওয়ার আগে দোলনাটা গাছের ডাল থেকে খুলে রেখে গিয়েছিল বাড়ির পিছন দিকে। অথচ আজ কি জানে কোন অলৌকিক উপায়ে সেই দোলনাটা আবার এসে ঝুলে পড়েছে সেই গাছের ডালে। বাগানে হাওয়া নেই, অথচ সেই দোলনা তখন বেশ জোরে জোরে ক্যাঁচ কোঁচ শব্দ করে দুলতে লেগেছে। অদৃশ্য কেউ যে সেখানে বসে দোল খাচ্ছে সেটা আর বুঝতে অসুবিধা হলো না ঐশানীর। তাকে দেখা না গেলেও অস্পষ্ট একটা মেয়েলি অবয়ব সেখানে দেখা যাচ্ছে, আর বাতাসে ছড়িয়ে পড়ছে একটি খ্যানখ্যানে বিশ্রী পৈশাচিক হাসির শব্দ। সমস্ত শরীরে কাঁটা দিয়ে উঠল ঐশানীর। দীপান্বিতার আর্তনাদ শুনে এবার তার দৃষ্টি গেল বেগুনি গোলাপের গাছের দিকে। সেদিকে তাকিয়ে অস্পষ্ট জ্যোৎস্নার আলোয় ঐশানী যে দৃশ্য দেখল তাতে ভয়ে তার হাত পা যেন অবশ হয়ে গেল। সে দেখল সেই মৃত বেগুনি গোলাপের গাছটা কোনো এক অলৌকিক শক্তি বলে জেগে উঠেছে, আর তার দড়ির মতো লম্বা লম্বা কাঁটাওয়ালা ডালপালা মেলে আষ্টে পৃষ্ঠে সে পেঁচিয়ে ধরেছে দীপান্বিতার ছোট্ট শরীরটা। একটা বড় বেগুনি গোলাপ পাপড়ি মেলে হাঁ করে গিলতে চাইছে দীপান্বিতার মাথাটা।
সেই মুখের মধ্যে থেকে বেরিয়ে পড়েছে একটা লকলকে জিভ আর ছোট ছোট তীক্ষ্ণ দাঁতের সারি। দীপান্বিতা গোলাপ গাছের সেই নাগপাশ বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে না পেরে অসহায়ের মতো চিৎকার করছে। গাছটা এমনভাবে তাকে পেঁচিয়ে ধরেছে যে নড়াছড়া করার সমস্ত শক্তিও যেন হারিয়ে ফেলেছে সে। গোলাপ গাছটা লিকলিকে সাপের মতো শাখা প্রশাখা মেলে পেঁচিয়ে ধরেছে তার গলা। দীপান্বিতার শ্বাস বন্ধ হয়ে আসছে, জিভ বেরিয়ে এসেছে, চোখের মণি দুটো যেন কোটর ঠেলে বেরিয়ে আসতে চাইছে বাইরে। কাঁটার খোঁচা খেয়ে তার সর্বাঙ্গের চামড়া কেটে ফুটো হয়ে রক্ত বেরোতে শুরু করেছে। বিস্ফারিত চোখে ঐশানী দেখল গাছে ফুটে থাকা প্রত্যেকটা বেগুনি গোলাপ পাপড়ি মেলে হাঁ করে কাঁটাযুক্ত জিভ দিয়ে দীপান্বিতার সর্বাঙ্গে চেটে চেটে তাজা রক্তের ফোঁটা শুষে নিচ্ছে। দৃশ্যটা দেখে আর সহ্য করতে পারল না ঐশানী। সে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে চিৎকার করল, সোনাই, শয়তান, পিশাচ, ছেড়ে দে আমার মেয়েটাকে। এই বলে চিৎকার করে ছুরি বাগিয়ে ছুটে গেল সেদিকে। তারপর বাঘিনীর মতো হুঙ্কার ছেড়ে ঝাঁপিয়ে পড়ল গোলাপ গাছের উপর। হিংস্র হাতে প্রচণ্ড আক্রোশে ছুরি চালিয়ে একে একে কেটে দিতে লাগলো গাছের সমস্ত ডালপালা। কিন্তু যতই সে একটা করে গাছের ডাল কাটে, সেই স্থানে তৎক্ষণাৎ গজিয়ে ওঠে নতুন শাখা প্রশাখা। তারপর তারা পিছিয়ে ধরে ঐশানীর হাত। অনবরত বিক্ষিপ্ত ছুরিকাঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যেতে লাগলো দীপান্বিতার অসহায় শরীরটা। তাজা রক্ত ছিটকে এসে লাগলো ঐশানীর চোখে মুখে। সে পাগলের মতো চিৎকার করে কাঁদতে লাগলো, ওঠ না মা আমার, এই তো আমি এসে গেছি, তোর মা এসে গেছে, আর কোনো ভয় নেই। ওই পিশাচটাকে আমি মেরে ফেলবো, তোকে বাঁচাবই। সোনাই আমার চোখ খোল না মা, একটাবার চোখ খোল মা, একটাবার খোল। তার কান্নার শব্দের সাথে গলা মিলিয়ে পুঁইডাঙ্গার মহাশ্মশানের দিক থেকে এক দল শেয়াল তীব্র স্বরে ডেকে উঠল, অফিসে শুভব্রতর সদ্য প্রমোশন হয়েছে। পরপর দুদিন সরকারি ছুটি থাকায় অফিসের কাজ মিটিয়ে 2 দিনের ছুটি মঞ্জুর করে দিন 3 পর সকালে স্ত্রীর জন্য নতুন শাড়ি আর মেয়ের জন্য নতুন একটা খেলনা কিনে সে বাড়ি ফিরল। কিন্তু ফিরে দেখল বাড়ির গেট, দরজা, জানলা সব হাট করে খোলা। ঐশী, সোনাই, তোমরা কোথায়? শিগগির দেখে যাও বাপি কি এনেছে বলে 2-3 হাঁক দিয়েও যখন সে কোনো সাড়া পেল না, তখন শুভব্রতর ভ্রু কুঁচকে গেল। নাকি একটা ব্যবসা মাংস পচা গন্ধ এসে ঠেকল। তার কেমন যেন একটা সন্দেহ হলো। স্ত্রী আর মেয়ের নাম ধরে ডাকতে ডাকতে শুভব্রত বাগানে পা দিয়েই আবিষ্কার করল এক হাড় হিম করা দৃশ্য। সে দেখল পোড়া বেগুনি গোলাপ গাছের নিচে পড়ে রয়েছে তাদের একমাত্র মেয়ে দীপান্বিতার রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহটা। ছুরির আঘাতে তার সমস্ত দেহের মাংস ফালা ফালা হয়ে গেছে। সেটাতে এখন পচন ধরতে শুরু করেছে। একদল পিঁপড়ে খুঁটে খুঁটে খাচ্ছে তার দেহটা। মৃতদেহের উপর ভন ভন শব্দে উঠছে একদল মাছি। পাশেই পড়ে রয়েছে একটা রক্তমাখা ছুরি। শোকে স্তব্ধ শুভব্রত কিছুক্ষণ সেখানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। তারপর মাথা তুলতেই চোখ গেল বুড়ো অশ্বত্থ গাছের দিকে। এ কি, সে যে দোলনাটা গাছের ডাল থেকে খুলে রেখে গিয়েছিল সেটা আবার এখন যথাস্থানে ফিরে এসেছে। আর এক মাথা উস্কো খুস্কো চুলে, শুকনো রক্তের ছিটে মাখা মুখে, সম্পূর্ণ নগ্ন দেহে সেই দোলনায় বসে পাগলের মতো শব্দে হাসতে হাসতে দোল খাচ্ছে তার স্ত্রী ঐশানী। চোখের চাহনিতে পাগলামির ছাপ স্পষ্ট। আর তারপরেই সে খোনা গলায় রবীন্দ্রনাথের প্রশ্ন কবিতার কয়েকটা লাইন সুর করে গাইতে শুরু করল। মনে কর না উঠল সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়
এই দুপুরবেলা রাত হবে না কেন? মাগো, আমায় ছুটি দিতে বল। শুভব্রত চমকে উঠল। এই গলা তো তার স্ত্রীর নয়, এ তো কোনো বাচ্চা মেয়ের গলার স্বর। মাসখানেক পরের কথা, পুঁইডাঙ্গার চেম্বারটায় কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকলেন ডক্টর আশুতোষ জানা। এখানে যত নামকরা মনোবিদ আছেন, ডক্টর জানা তাদের মধ্যে অন্যতম। কারণ পদবীর মতোই মনোবিজ্ঞানের হেন কোনো শাখা নেই জানিয়ে তিনি গভীর অধ্যয়ন করে জ্ঞান আহরণ করেননি। জটিল মানসিক রোগব্যাধির প্রায় সমস্ত রকমের উপায়ই তাঁর জানা। তাই মানুষের মনের যত গভীরেই অসুখ বাসা বেঁধে লুকিয়ে থাকুক না কেন, একবার ডক্টর জানার হাতে পড়লে তিনি সেই অসুখ ইরেজার দিয়ে মুছে দেওয়ার ক্ষমতা রাখেন। সপ্তাহের বেশিরভাগ দিনই তাঁর চেম্বারের বাইরে রোগীদের লম্বা লাইন লেগে থাকে। তবে অন্যান্য মনোবিদদের সাথে ডক্টর জানার একটা সামান্য পার্থক্য আছে। রোগীর অসুখের গভীরতা আর তার অর্থনৈতিক ক্ষমতার কথা বিচার করে তিনি অনেক রোগীর কাছ থেকে ফিজও নেন না। আজকের এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে যা প্রায় একরকম বিরল। এছাড়া ডক্টর জানা অনেকবার অনেক মানসিক বিকারগ্রস্ত আসামির চিকিৎসা করে তার পেট থেকে কথা বার করতে সাহায্য করেছেন। গোটা পুঁইডাঙ্গার পুলিশ ডিপার্টমেন্টে তাই ডক্টর জানা একজন সম্মানীয় ও পরিচিত নাম। পুঁইডাঙ্গা গ্রামের সীমান্তে ডক্টর জানার একটা পুরনো চেম্বার আছে। আগে তিনি এখানেই রোগী দেখতেন। পসার বাড়ার কারণে এখন তিনি শহরে তাঁর স্থায়ী চেম্বার বানিয়েছেন। পুরনো চেম্বারটা বছরের বেশিরভাগ সময়টাই তালা বন্ধ থাকে। কেবল বিশেষ বিশেষ দিনে সেটা খোলা হয়। এই পুরনো চেম্বারটা ডক্টর জানা ব্যবহার করেন একটা বিশেষ উদ্দেশ্যে। পুলিশের যত আসামির সাথে তিনি কথা বলেন, তাদেরকে নিয়ে আসা হয় এই পুরনো চেম্বারে। এখানেই সিটিং দিয়ে উনি আসামিদের কাউন্সেলিং করেন। তার বহু বছরের পুরনো বন্ধু সমীরণ সামন্ত পুঁইডাঙ্গার থানায় বদলি হয়ে এসেছেন। তিনি সেই সব মনোরোগী আসামিদের ডক্টর জানার এই পুরনো চেম্বারে পাঠাতেন চিকিৎসা করাতে। সেদিন বিকেলে যখন শহরে তার চেম্বারে বসে ডক্টর জানা একজন পেশেন্টের সাথে কথা বলছিলেন, ঠিক তখন তার কাছে সমীরণের ফোন আসে। বলো সমীরণ, কি খবর? হ্যালো আশু, আগামী পরশু তুই ফ্রি থাকবি? কেন বলো তো? তোর সেই পুরনো পুঁইডাঙ্গা চেম্বারে এক আসামিকে নিয়ে আসবো। তাহলে তুই অবশ্যই সময় মতো চলে আসিস। হ্যাঁ, মামলা কিন্তু বেশ গম্ভীর। কথা মতো শুক্রবার দুপুরের মধ্যে রোগী দেখা সেরে শহরের চেম্বারে ঝাঁপ ফেলে ডক্টর জানা বেরিয়ে পড়লেন পুঁইডাঙ্গার উদ্দেশ্যে। শহর থেকে গাড়ি চড়ে এখানে পৌঁছতে সময় লাগে ঘন্টা দেড়েক মতো। রাস্তায় যানজট থাকার জন্য চেম্বারে পৌঁছতে তার একটু দেরি হয়ে গেল। সেখানে পৌঁছে ডক্টর জানা দেখলেন সমীরণ তার জন্য অপেক্ষা করে করে শেষে একটা ইমার্জেন্সি ফোন পেয়ে ফিরে গেছে থানায়। চেম্বারের বাইরে অপেক্ষা করছিল দুজন বন্দুকধারী পুলিশ। তারাই চেম্বার খুলে আসামিকে বসিয়ে রেখেছে ভেতরে। পুলিশ দুজনের মধ্যে একজনকে চিনতে পারলেন ডক্টর জানা, বিপ্লব, সমীরণের অ্যাসিস্ট্যান্ট। সে কেবল বলল, ডেঞ্জারাস খুনি স্যার, এখনো পর্যন্ত 12টা খুন করেছে। পুলিশের ডাক্তার কনফার্ম করেছেন আসামি মানসিক বিকারগ্রস্ত। এখন বাকিটা আপনাকেই বুঝে নিতে হবে। দেখুন তার পেট থেকে কোনো কথা বের করতে পারেন কিনা। বেশ বিপ্লব, আমি ব্যাপারটা দেখছি। পেশেন্টের মেডিকেল আর ক্রিমিনাল রেকর্ডসগুলো একবার দেখা প্রয়োজন। সে নিয়ে চিন্তা করবেন না স্যার, সব ফাইল রেডি করে চেয়ারের টেবিলের উপর রেখে এসেছি। ঠিক আছে বিপ্লব, আমি একটু পেশেন্টের সাথে একলা কথা বলতে চাই। তোমরা বাইরে অপেক্ষা করো, প্রয়োজন হলে ডেকে নেব। দরজা খুলে চেম্বারে ঢুকে ডক্টর জানা স্তম্ভিত হয়ে গেলেন। চেম্বারে চেয়ার, টেবিল, প্যাড, পেন সব যথাস্থানেই আছে। মাই টেবিলের ওপর পেশেন্টের রেকর্ডসের ফাইলগুলো আছে। কিন্তু পেশেন্ট কোথায়? ঘরের মধ্যে কেউ তো নেই, ঘর তো ফাঁকা। তাহলে বিপ্লব যে বলল তাকে এই ঘরে বসিয়ে রাখা হয়েছে। চেম্বার থেকে বেরোনোর আর তো কোনো দ্বিতীয় রাস্তা নেই।
ডক্টর জানা টেবিলের চারপাশে হেঁটে হেঁটে দেখতে গিয়েই অদ্ভুত জিনিসটা লক্ষ্য করলেন। টেবিলের নিচ থেকে বেরিয়ে আছে দুটো ছোট ছোট পায়ের পাতা। ডক্টর জানা এবার টেবিল ক্লথ তুলে নিচে ঝুঁকে বললেন, নিচে কে আছেন? বেরিয়ে আসুন। ভয়ের কিছু নেই, আমি ডাক্তার হলেও আপনার বন্ধু। বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। আরও কিছুক্ষণ ডাকাডাকির পর অবশেষে সেই আসামি প্রথমে মুখ বাড়িয়ে তাকে দেখল, তারপর গুটি গুটি পায়ে টেবিলের তলা থেকে বেরিয়ে এলো। ডক্টর জানা অবাক বিস্ময়ে দেখলেন, আসামি কোথায়? এই যে ছোট্ট একটা মেয়ে, বয়স আর কতই বা হবে, এই 10-12। সমীরণ সেই 12টা খুনের অভিযোগে এই বাচ্চা মেয়েটাকে গ্রেপ্তার করেছে। আহারে! ডক্টর জানা মেয়েটির মাথায় হাত বুলিয়ে নরম ভাষায় সান্ত্বনা দিয়ে তাকে চেয়ারে বসালেন। ঘরের আলোয় ভালো করে লক্ষ্য করলেন মেয়েটিকে। রোগা, বেঁটে খাটো, শ্যামলা চেহারা, ভোঁতা নাক, পাতলা ঠোঁট, মাথায় এক রাশ কালো কোঁকড়া চুলের রাশি নেমে গেছে কোমর ছাড়িয়ে। পরনে একটা পুরনো গোলাপি রঙের ফ্রক। মুখখানা ভারী মিষ্টি। মুখের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় দুজোড়া বড় আর গোলাকার চোখ, আর চোখের মনির রং কটকটে সবুজ। এমন রঙের চোখের মনির অধিকারীর সংখ্যা গোটা পৃথিবীতে বেশ কম। কিন্তু এই মুহূর্তে সেই মেয়েটির চোখের দৃষ্টি পরীক্ষা করে ডক্টর জানা বুঝলেন মেয়েটি সম্ভবত কোনো কারণে খুব ভয় পেয়েছে। গোটা শরীরটা কি এক অজানা আতঙ্কে থরথর করে কাঁপছে। ডক্টর জানা ততক্ষণে মেয়েটির মেডিকেল আর ক্রিমিনাল রেকর্ডসে চোখ বুলিয়ে নিয়েছেন। মেয়েটি তখন চেয়ারের উপর জড়সড় হয়ে বসে আছে। মেয়েটির দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তোমার নাম ঐন্দ্রিলা? মেয়েটি ঘট করে মাথা তোলালো। ডক্টর জানা হেসে বললেন, বাহ, সুন্দর নাম তো। তোমার বাড়ি তো দেখছি ওই পুইডাঙ্গায়। সেখানে তোমার বয়সী আমারও এক ছোট বন্ধু আছে, একদিন আলাপ করাবো। আজকে তোমার সাথে একটু গল্প করি, কেমন? ওহো, তোমাকে তো আমার নামটাই বলা হয়নি। আমার নাম হলো আশুতোষ জানা। ঐন্দ্রিলা চোখ বড় বড় করে জিজ্ঞেস করল, তুমি আশুতোষ মুখোপাধ্যায়ের কেউ হও বুঝি? বাংলার বাঘ। আমি ইতিহাস বইতে পড়েছি, কিন্তু তোমার যে তার মতো মোটা গোঁফ নেই। বাচ্চা মেয়েটার কথা শুনে ডক্টর জানা হো হো করে হেসে ফেললেন। যাক, এতক্ষণে তবে মেয়েটা তার সাথে একটু সহজ হয়ে কথা বলতে শুরু করেছে। একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ডক্টর জানা তার সাথে অন্য বিষয়ে এই কথা সেই কথা বলে বেশ একটা ভাব গড়ে তুললেন। মেয়েটির সাথে কথা বলতে বলতে এই প্রথমবার তার মনে হলো সমীরণ আর তার পুলিশ ডিপার্টমেন্টের নিশ্চয়ই কোথাও একটা বড়সড় ভুল হয়েছে। এর আগে কোনোদিন আসামিদের সঙ্গে কথা বলে সমীরণদের সিদ্ধান্তের উপর আঙুল তোলার প্রয়োজন মনে করেননি। কিন্তু এই কেসটা অন্যরকম। মেয়েটির চেহারায়, হাবে ভাবে বা কথাবার্তায় মানসিক বিকারের কোনো লক্ষণ নেই। সে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক, কেবল একটু ভয় পেয়েছে মাত্র। পুলিশের ডাক্তার নিশ্চয়ই ভুল ডায়াগনোসিস করেছে। এই ফুটফুটে মিষ্টি বাচ্চা মেয়েটার পক্ষে কি জলজ্যান্ত 12টা মানুষের প্রাণ নেওয়া সম্ভব? ঐন্দ্রিলার সাথে বেশ কিছুক্ষণ গল্প করার পর ডক্টর জানা বুঝলেন যে এবার তাঁর সন্দেহটা মিটিয়ে নেওয়ার সময় এসেছে। তিনি জিজ্ঞেস করলেন, তোমাকে পুলিশের কাকুরা কেন ধরে এনেছে জানো? জানি তো। জানো? কেন বলো তো? কারণ আমি মানুষ মেরেছি, দোষ করেছি বলে ওরা ধরে এনেছে। মেয়েটির সাবলীল উত্তর শুনে স্তম্ভিত হয়ে গেলেন ডক্টর জানা। রিপোর্ট অনুযায়ী এই মেয়েটি পুইডাঙ্গা গ্রামে তার 3 প্রতিবেশীকে কারেন্টের শক দিয়ে মেরেছে। আগুন জ্বালিয়ে গোটা ক্লাসরুমের 7 জন বাচ্চাকে পুড়িয়ে মেরেছে। আর অবশেষে সবজি কাটার ছুরি দিয়ে স্ট্যাব করে খুন করেছে নিজের বাবা মাকে। এই শেষ খুনটার সময় পুলিশ তাকে হাতে নাতে পাকড়াও করে। কিছুক্ষণ চুপ করে থেকে এবার ডক্টর জানা প্রশ্ন করলেন, কেন খুন করেছো বলবে আমাকে?
নিজের ইচ্ছেতে তো করিনি, আমাকে যা করতে বলেছে তাই করেছি। তোমাকে খুন করতে বলেছে? কে বলেছে? যে প্রতিবার বলে। হ্যাঁ, সে কে? ঐন্দ্রিলা আর কোনো কথা বলল না, চুপ করে বসে রইল চেয়ারে। বারবার মাথা তুলে ডক্টর জানার পেছনের দেওয়ালটার দিকে ভয়ার্ত চোখে তাকাতে লাগল। ডক্টর জানা বুঝলেন মেয়েটা কোনো কারণে প্রচণ্ড ভয় পাচ্ছে। তিনি গলার স্বর কোমল করে জানতে চাইলেন, এ কি, তুমি ভয় পাচ্ছ কেন? কে আছে ওদিকে? ও আছে, যে আমাকে দিয়ে এই কাজগুলো করিয়েছে। সব সময় মাথার মধ্যে আমি তার কথাগুলো শুনতে পাই। মাথায় না খুব ব্যথা হয়, খুব। তার আওয়াজ শুনলে আমার কেমন একটা নেশার ঘোর লেগে যায়। কার আওয়াজ? ওই যে, ওই তো ওখানে দাঁড়িয়ে এদিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ঐন্দ্রিলা আঙুল তুলে দেওয়ালের দিকে দেখালো। ডক্টর জানা চকিতে একবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালেন। কই, কেউ তো নেই সেখানে। দেওয়ালে কেবল একটা টিকটিকি চুপচাপ বিশ্রাম করছে। পুলিশের ডাক্তারবাবু কি তাহলে ঠিকই ধরেছেন, সিজোফ্রেনিয়া আছে? কিন্তু কই, এতক্ষণ ধরে কথা বলে অভিজ্ঞ ডক্টর জানার তো একবারের জন্য সেসব কথা মনে আসেনি। তিনি ঐন্দ্রিলার মাথায় হাত রেখে শান্ত স্বরে বললেন, কোনো ভয় নেই মা, কোনো ভয় নেই। তুমি আমাকে সব কথা খুলে বলতে পারো। কবে থেকে মাথার মধ্যে তুমি ওরকম আওয়াজ শুনতে পাচ্ছ, একটু বলো তো। ঐন্দ্রিলা একটু চুপ করে থেকে ধীরে ধীরে সব কথা খুলে বলল। শুনতে শুনতে স্তম্ভিত হয়ে গেলেন ডক্টর জানা। তার মনে পড়ে গেল বহু মাস আগে ঘটে যাওয়া একটা দুর্ঘটনার কথা, এক মানসিক বিকারগ্রস্ত আসামির কথা। মধ্যবয়সী লোকটার নাম ছিল নরেশ সামন্ত। সে কাজ করত পুঁইডাঙ্গা গ্রামের সীমান্তে ঐন্দ্রিলারই বাবা ঋষিকেশ ব্যানার্জির কারখানায়। তার ছোট্ট একটা মেয়ে ছিল, নাম বীণা। ঐন্দ্রিলার সাথে একই ক্লাসে পড়ত সে। গ্রামের স্কুলের যে 7 জন ছাত্রকে ঐন্দ্রিলা পুড়িয়ে মেরেছিল, তারাই ছিল বীণার মৃত্যুর জন্য দায়ী। সবাই একসঙ্গে ছোট্ট মেয়েটার শ্লীলতাহানি করার চেষ্টা করেছিল। মেয়েটা লজ্জায় অপমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। মেয়ের মৃত্যুর শোকে নরেশ পাথরে পরিণত হয়। তার মাথায় সবসময় একটাই চিন্তা ঘুরতে থাকে, কিভাবে প্রতিশোধ নেওয়া যায়। এদিকে ঋষিকেশবাবুর কারখানায় একদিন মোটা টাকার তছরূপ করলেন তাঁরই এক প্রতিবেশী প্রীতম দাস। তার স্ত্রী ও পুত্র এই তছরূপের কাজে তাকে সাহায্য করছিল। কিন্তু ঘটনাচক্রে ফেঁসে গেল নরেশ, যেহেতু সে কারখানার ক্যাশিয়ার ছিল। এই ঘটনায় নরেশের উপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে তিনি তাকে কাজ থেকে বরখাস্ত করে দেন। একই মেয়ের মৃত্যু, তার উপর চাকরি নেই। রাগে দুঃখে শোকে নরেশের মাথাটাই যেন খারাপ হয়ে গেল। সে প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকে। একদিন রাতে যখন সে প্রীতম দাসের বাড়িতে হামলা করে, তখন সামনে পেয়েও সে তাদের মারতে পারেনি। চিৎকার চেঁচামেচি শুনে পাড়ার অন্য লোকেদের সাথে ঋষিকেশবাবুও বেরিয়ে আসেন বাড়ি থেকে। হাতে নাতে পাকড়াও করে নরেশকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। গ্রেফতার করে তাকে নিয়ে যাওয়ার পরও নাকি সে রাগে ফুঁসতে ফুঁসতে চেঁচিয়ে বলেছিল, জেল থেকে ছাড়া পেলে সে আবার তাদের উপর প্রাণঘাতী হামলা করবে। পুলিশ অনেক চেষ্টা করেও নরেশের পাগলামি সামলাতে না পেরে শেষে ডক্টর জানার হাতে তাকে তুলে দেয়। ডক্টর জানাও অনেক দিন ধরে নরেশকে কাউন্সেলিং করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। প্রতিশোধের ভয়ঙ্কর স্পৃহার পোকাটা কিছুতেই তার মাথা থেকে বার করা যায়নি। ডক্টর জানা তখন অন্য রাস্তা ধরলেন। সমীরণের সাথে গভীর আলোচনার পর তিনি এবার ধীরে ধীরে নরেশকে নানা কথা বলে উদ্ভ্রান্ত করে দিতে চাইলেন, যাতে অন্তত প্রতিশোধের ভূত তার মাথা থেকে নেমে যায়। কিন্তু ফল হলো উল্টো। একদিন সকালে খবর পেলেন জেলের ভেতর তীক্ষ্ণ কিছু দিয়ে হাতের শিরা কেটে আত্মহত্যা করেছে সে।
তিনি যে স্লো পয়জনিংয়ের মতো নরেশকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছিলেন সে কথা কেউ জানতে পারল না। মনে মনে খুব খারাপ লাগলেও তার আর কিছু করার ছিল না। নরেশ ছাড়া পেলে আরও প্রাণ যাবে। লাখে এমন একটা কেস হয়। ডক্টর জানার দীর্ঘ ডাক্তারি জীবনেও তাই এই কেসটা একটা অদ্ভুত স্পট, যেখানে জীবন বাঁচানোর পরিবর্তে রোগীকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছিলেন তিনি। তাই এই ঘটনাটা অনেক দিন পর্যন্ত তার মনে গেঁথেছিল। সেই মৃত নরেশের অতৃপ্ত প্রেতাত্মাই কি তবে ঐন্দ্রিলার হাত দিয়ে তার বাবা মা, প্রীতম দাসের পরিবার আর ওই 7টা স্কুল স্টুডেন্টসদের জীবন কেড়ে নিয়ে প্রতিশোধ নিল? কিছুক্ষণ চুপ করে থেকে ডক্টর জানা ঐন্দ্রিলাকে জিজ্ঞেস করলেন, তোমার মাকে মারলে কেন? সে তো কোনো দোষ করেনি। আমাকে তো ওই বলল মারতে, না মারলে নাকি ওর সাথে আমার আর দেখা হবে না। ডক্টর জানার সমস্ত শরীর একবার ছমছম করে উঠল। তুমি কি এখনো তাকে ওখানে দেখতে পাচ্ছ ঐন্দ্রিলা? পাচ্ছি তো। মাথার মধ্যে তার আওয়াজ শুনতে পাচ্ছ? পাচ্ছি। এবার কি চায় নরেশ? মৃত্যু, শেষ মৃত্যু। কার মৃত্যু? ডাক্তার আশুতোষ জানার। ঐন্দ্রিলার সবুজ চোখের মণি দুটো এখন কেমন যেন গোলাটে দেখাচ্ছে। ঠোঁট চওড়া করে সে অদ্ভুতভাবে ডক্টর জানার দিকে তাকিয়ে নিঃশব্দে হাসছে। তার হাতের আঙুলের সূচালো নখগুলো সে টেবিলের উপর ঘষে ঘষে শান দিতে শুরু করেছে। ঐন্দ্রিলার কথা শুনে প্রচণ্ড চমকে ডক্টর জানা একবার পেছনে তাকিয়েছিলেন মাত্র। এই কয়েক সেকেন্ড সময়ের মধ্যেই কাণ্ডটা ঘটে গেল। ঐন্দ্রিলা ব্যাঙের মতো চেয়ার ছেড়ে লাফিয়ে সোজা ঝাঁপিয়ে পড়ল ডক্টর জানার উপর। তারপর প্রচণ্ড আক্রোশে তার চোখ, মুখ, নাক তীক্ষ্ণ নখের আঘাতে আঁচড়ে খুবলে তুলে নিতে লাগলো। একটা তীব্র আর্তচিৎকার করে ডক্টর জানার বিরাট শরীরটা আছড়ে পড়ল মাটিতে। চিৎকার শুনে বিপ্লব যতক্ষণে তার পুলিশ কনস্টেবলদের নিয়ে চেম্বারে দৌড়ে ঢুকল, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ডক্টর জানার ক্ষতবিক্ষত শরীরটা রক্তে মাখামাখি হয়ে পড়ে আছে মেঝেতে। কেউ যেন প্রচণ্ড আক্রোশে তার মুখের চামড়া আর গলার নলি সরু কিছু দিয়ে চিরে ফালা ফালা করে দিয়েছে। বিপ্লব পরীক্ষা করে বুঝল ডক্টর জানা মারা গেছেন। কিন্তু সেই মেয়েটি কোথায় গেল? চেম্বারের চারদিকে অনেক খোঁজাখুঁজির পরও আসামি ঐন্দ্রিলা ব্যানার্জির আর কোনো চিহ্নই পাওয়া গেল না। বন্ধ চেম্বারের মধ্যে থেকে যেন স্রেফ কর্পূরের মতো হাওয়ায় মিশে উবে গেছে মেয়েটির জাগতিক অস্তিত্ব। আজকে আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হল, ঋতু দীপান্বিতার কাছে কি চেয়েছিল? সঠিক উত্তরদাতাদের নাম শোনানো হবে পরবর্তী গল্পে, এবং সঠিক উত্তরের নিচে আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন সেটা অবশ্যই লিখবেন। শেষ রাতের গল্প এই গল্পের থেকে যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তরদাতাদের নাম হল ব্রততী বোস ব্যারাকপুর থেকে, উত্তর 24 পরগনার মুলটি রায়পুর থেকে স্নেহা পুরকাইত, পায়েল পূর্ব বর্ধমান থেকে, প্রদীপ পুরী বলছেন ব্যাঙ্গালোর থেকে, বৈশাখী মণ্ডল রাজারহাট থেকে, সমিতা মুন্সি হুগলি, বানেশ্বরপুর কৌশলী থেকে মনিরুল ইসলাম, শিপ্রা মণ্ডল মুম্বাই থেকে, রাজস্থান জয়পুর থেকে শিবেন্দ্র পাল, বারাসাত থেকে রাইহান, হুগলি থেকে জিৎ ও আসাম থেকে সুইটি, হাওড়া ডোমজুর থেকে সিমি দাস, বাপ্পা বলছেন ব্যাঙ্গালোর থেকে, মিঠুন বলেছেন হাওড়া সাঁতরাগাছি থেকে, সুব্রত জানা পূর্ব মেদিনীপুর হেঁড়িয়া থেকে। এছাড়াও যারা বলেছেন তারা হলেন সুমনা সাঁতরা, মিরাজ এবং আরও অনেকে। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরও একটি ভয় নিয়ে।
ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।